কথাটা বলে জ্যান একা একা হাঁটা ধরল রেস্টুরেন্টের দিকে। বাকিদের আর কি করার, তারাও হাঁটা ধরল জ্যানের পিছু পিছু। পূর্বাশা কৃতজ্ঞ হলো ছেলেটার প্রতি। হয়তো ছেলেটার ক্ষুধা লেগেছে তাই খাবে, কিন্তু তার সাথে ওরও তো খাওয়া হবে। ভাগ্যের ছেলেটা বলল খাওয়ার কথা, নয়তো তাকে না খেয়েই কাটাতে হতো আজ। খানিক সময়ের মধ্যেই পাশের এক রেস্টুরেন্টে চলে এলো তারা সবাই। বসলো এক টেবিলেই। চীনা খাদ্য তালিকার সাথে বিস্তর ফারাক বাংলাদেশি খাবারের। বাঙালিরা বরাবরই নিজেদের খাবারে ব্যাপক বাছবিচার করে, তবে চাইনিজদের মধ্যে এ ধরনের ব্যাপার তেমন একটা দেখা যায় না। তারা বেশিরভাগ পশু পাখি খায়। যেখানে বাঙালিরা সামনে একটা কাঁকড়া খেতে 100 বার চিন্তা করে, সেখানে চীনের মানুষ কুকুরের মাংস খেয়ে যাচ্ছে সানন্দে। তবে এখানে যে বাঙালিদের খাওয়ার মতো একদম কিছু পাওয়া যায় না, এটা ভুল কথা। চীনে যেমন কুকুর শুকুরের মাংস খাওয়া হয়, তেমনি গরু ছাগল মুরগি হাঁসের মাংস খাওয়া হয়। এখানে নুডলস আছে, বার্গার আছে, পিৎজা আছে, চিংড়ি ভাত স্যুপ সবজি আরও হাজারো খাবার রয়েছে বাঙালিদের খাবার যোগ্য। এখানে যেমন ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, তেমন কোমল পানীয় আছে। এখন যে যেটা গ্রহণ করবে সেটা একমাত্র তার ব্যক্তিগত পছন্দ। এখন এর জন্য তো কোনো দেশের খাদ্য তালিকা কিংবা তার দেশের সংস্কৃতিকে নিয়ে বাজে মন্তব্য করলে হবে না। রেস্টুরেন্টের খাবারের মেনু দেখে বাঙালিদের খাওয়ার উপযোগী বেশ কিছু খাবার অর্ডার করলো তিশাম। খাবার আসতে হয়তো সময় লাগবে একটু। সেই সময়ের মধ্যে এতক্ষণ চুপ করে থাকা তিশামের সাথে আসা তৃতীয় ছেলেটা মুখ খুলো। এতক্ষণ ওদের কথোপকথনে নিজের পরিচয় দেওয়ার সুযোগ পায়নি বেচারা। চুপচাপ শুধু দেখছিল এক একজনের কাজকর্ম। এবার একটু সুযোগ পেয়ে সকলের উদ্দেশ্যে নিজের পরিচয় দিতে চাইল সে। বলল, হাই, আমি চ্যাংলিন। পূর্বাশা নামটা শুনে যেন বিষম খেলো। অবাক দৃষ্টিতে সে তাকালো ছেলেটার পানে। এতদিন ধরে সে মাছের নাম শুনেছে চ্যাং। টাকি মাছকে বরিশালের আঞ্চলিক ভাষায় বলে চ্যাং মাছ। এদেশে এসে কিনা এখন মানুষের নামও শুনছে চ্যাং। পূর্বাশার ভীষণ ইচ্ছে হলো বলতে, চ্যাং মাছ আমি খাই না, আমার পরিবারে কেউই খায় না। আমাদের সবচেয়ে অপছন্দনীয় মাছ হলো চ্যাং মাছ। তবে মুখ ফুটে সে বলতে পারল না কিছুই। এই ধরনের কথা মোটেও তার স্বভাবের সাথে যায় না। এই ধরনের কথা শুধুমাত্র সে মনে মনে ভাবতে পারে, কারোর সম্মুখে বলতে পারে না কখনো। সবার পরিচয় দিতে দিতে পূর্বাশার পালা এলো। বেশ নমনীয় কণ্ঠে সে বলল, আমি পূর্বাশা। একটু বাদে খাবার দেওয়া হলো তাদের টেবিলে। টেবিলের সবাই কম বেশি কথা বলছে, হাসাহাসি করছে আর খাচ্ছে। শুধুমাত্র কথা নেই, হাসাহাসি নেই পূর্বাশা আর জায়নের মুখে। পূর্বাশা মেয়েটা তো এমনিতেই কথা বলতেই ভুলে গেছে। হাসা তো ছেড়ে দিয়েছি অনেক আগেই। ছোটবেলায় কখনো সখনো যদি জোরে মন খুলে একটু হেসেছে, তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নির্দ্বিধায় তাকে বলেছে, এমনি তো মেয়ের ওই শ্রী, তার মধ্যে হাসিরও মাধুর্য নেই কোনো। মেয়ের সহপাঠীরা, স্কুলের সহপাঠীরা বলেছে, তুই অমন হাসিস না তো পূর্বাশা, এমনিতেই তো কালো পেতনি, তার মধ্যে সাদা দাঁত বের করে হাসলে তোকে একদম রাক্ষসীর মতো লাগে, ভয় লাগে আমাদের। সেই থেকে আস্তে আস্তে মেয়েটা হাসতেও ছেড়ে দিয়েছে। এখন অবশ্য না হাসতে হাসতে আর পাশে মানুষের সর্বদা তিরস্কারমূলক কথার প্রাণ খুলে হাসিটাই ভুলে গেছে মেয়েটা। আর যেন তার কোনো কালেই এই সকল অতিরিক্ত বা অপরিচিত মানুষ পছন্দ নয়। বরাবরই একা একা থাকতে পছন্দ করে সে। এই ভার্সিটিতে এসে তার রুমমেট হিসাবে পড়ল তিশা। নিজের ভিতরকার কোনো এক টানে তার বন্ধুত্ব হলো এই বাঙালি ছেলেটার সাথে। যদিও সে এখনো বেশি কথা বলে না বা নিজের কোনো কথাই শেয়ার করে না, বরাবরই তিশামি বলে, চিৎকার করে, হাসি ঠাট্টায় মাতিয়ে রাখে চারপাশ। যেন বসে বসে মোবাইলের দিকে তাকিয়ে এখনো যেন করছে কি, আবার মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখছে পূর্বাশার পানে। মেয়েটাকে যত দেখছে ততই যেন অবাক হচ্ছে যেন। বিদেশে এসো এমন পোশাক, মলিন মুখ, কথা না বলা না হাসা সবটাই অবাক করে দিচ্ছে তাকে। ক্ষণে ক্ষণে কেমন যেন মেয়েটার প্রতি কৌতূহল বেড়ে যাচ্ছে। এই প্রথম কোনো মেয়ের প্রতি কৌতূহল অনুভব করছে জ্যান, তাও কিনা কোনো বাঙালি মেয়ের প্রতি। বিষয়টা খুবই অবাক করা হলো, এটাই সত্যি। পূর্বাশার দিকে তাকাতে তাকাতেই হঠাৎই নিজের অবস্থান ছেড়ে উঠে দাঁড়ায় সে। পূর্বাশার সামনে থেকে খাবার প্লেটটা হঠাৎই টেনে নিল জায়ান। আশঙ্কিক ঘটনায় হতবাক হলো সবাই। কেউ কিছু বলার আগে জায়ান খাবারের প্লেটটা নিয়ে হাঁটা ধরল রেস্টুরেন্টের বাইরের দিকে। বাইরে বেরিয়েই রাস্তার পাশে দাঁড়ানো এক কুকুরকে ঢেলে দিল প্লেটের সব খাবার। এবার যেন
হতবাকের সপ্তম আকাশে পৌঁছালো সবাই। নরিতাও অবাক হলো ভীষণ। তার খাবার কেড়ে নিয়ে রাস্তার কুকুরকে দিয়ে দিল এই নাকুচু ছেলেটা। যদিও পূর্বাশা খেতে পারছিল না, আর আবার লোকলজ্জা আর চাপা স্বভাবের কারণে কাউকে বলতেও পারছিল না যে আমি খেতে পারছি না, তাই বলে তার সমস্ত খাবার রাস্তার কুকুরকে দিয়ে দিবে। মনে মনে ভীষণ অপমানিত বোধ করল পূর্বাশা। অপমানের লজ্জায় চোখ দুটো ভরে উঠল তার। এই দেশে সে এতগুলো ভালো মানুষের মধ্যে এমন একটা খারাপ মানুষের সাথে দেখা না হলেও তো পারত। কেউ সাহস করে জায়ানকে কিছু বলতে না পারলেও তিশাম চুপ রইল না। সে কিছুটা রুক্ষ কণ্ঠেই প্রশ্ন করলো, পূর্বের খাবারগুলো তুই কুকুরকে দিয়ে দিলি কেন? জায়ান তাকালো রাস্তার কুকুরটার দিকে, হাত রাখলো বোবা প্রাণীটার মাথার উপর, তাকে সযত্নে খাওয়াতে খাওয়াতে পড়ল। তোর বোনের থেকে খাবারটা ওর বেশি জরুরি ছিল। তুই অন্য খাবার দিতে পারতি, নয়তো আমাকে বলতি, আমি আলাদা করে খাবার প্যাকেট করে দিতাম। তাই বলে তুই পূর্বার খাবারগুলো দিয়ে দিবি কুকুরকে? জায়ান উত্তর দিল না কোনো। কুকুরটির মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো সে। খাবার পেয়ে বোবা প্রাণীটাও আনন্দে আত্মহারা। কতদিনের অভুক্ত ছিল কে জানে। দীর্ঘশ্বাস ফেলল তিশাম। সে বেশ ভালোই জানে এই জায়ানের সাথে কথা বলে লাভ নেই কোনো। তার যখন যা ইচ্ছে হয় করবে মানে করবে। বরাবরই হুটহাট কাজ করা ছেলে জায়ান। কোনো কাজ করে কখনো কৈফিয়ত দিতেও দেখা যায়নি। বন্ধুর কাছে নতি স্বীকার করে তিশাম তাকালো পূর্বাশার পানে। ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, মানে কিছু করিস না পূর্বা, ও একটু এমনই। আমি কিছু মনে করিনি দিশাম ভাই। এই ঘটনার পর আর ঘোরাঘুরির কথা তুলল না কেউ। যে যার মতো হস্টেলে ফিরে গেল। রাত বেড়েছে কিছুটা, চারিদিকে আধার ঘনিয়েছে। যদিও ভার্সিটির মধ্যে আধারের লেশ কম। চারপাশটা কৃত্রিম আলোর ঝলকানি আলোকিত করে রেখেছে। পূর্বাশাদের হোস্টেলে পৌঁছে দিয়ে তিশামরাও ফিরেছে হোস্টেলে। রুমে ফিরেই জায়ান হাতের মোবাইলটা রাখলো তার জন্য বরাদ্দকৃত টেবিলের উপর। ওয়াশরুমে যাবে ফ্রেশ হতে, কিন্তু তার আগে তার উপর চড়াও হলো তিশাম। বেশ রাগী কণ্ঠে বলল, এমন কেন? তখন পূর্বার খাবারগুলো কুকুরকে দিলি? জায়ান পরনের শার্টের বোতামগুলো খুলতে খুলতে জবাব দিল। এক কথা আমি বারবার বলতে পছন্দ করি না ত্রিশান। জায়ানের কথায় আরও কিছুটা রেগে গেল তিশাম। শক্ত কণ্ঠে বলল, আমারই ভুল। আমি জানি বাঙালিদের প্রতি তোর অ্যালার্জি, আর তা জেনে শুনে আমি তোকে আনতে পাঠিয়েছি। তোকে আমার না সকালে পূর্বাকে আনতে পাঠানো, আর না এখন ওর সামনে নিয়ে যাওয়া উচিত হয়েছে। এক মিনিট, তুই আবার সকালেও ওর প্রতি খারাপ ব্যবহার করিসনি তো? জায়ান শীতল দৃষ্টিতে তাকালো তিশামের পানে। শান্ত কণ্ঠেই বলল, তোর কি মনে হয়? দেখ, পূর্বা আমার বোন, আমার সাথে যা খুশি কর, কিন্তু ওর প্রতি আমার কোনো খারাপ ব্যবহার মেনে নেব না। মেয়েটা ছোটবেলা থেকে সহ্য করছে অনেক কিছু। আমি চাই না বিদেশে এসেও ওর খারাপ কিছু। এমনি অলরেডি একবার। কথাটুকু সম্পূর্ণ না করেই থেমে গেল তিশাম। পূর্বাশার আত্মহত্যার কথাটা বলতে গিয়েও চেপে গেল সে। জায়ান তার বন্ধু হতে পারে, কিন্তু পূর্বাশার নয়। এভাবে একটা মেয়ের ব্যক্তিগত কথা কারোর কাছে বলাটা মোটেও শোভনীয় নয়, হোক সে তার বোন। তিশামকে থেমে যেতে দেখেই ভুরু কুচকালো জায়ান। বলল, তপ্ত নিঃশ্বাস পেল তিশাম। বলল, দেখ, আমার বোনকে পছন্দ না হলে ওর সাথে কথা বলবি না, বা ওর থেকে দূরত্ব বজায় রেখে চলবি, কিন্তু ভুলেও ওর সাথে খারাপ ব্যবহার করবি না, বলে দিলাম। সুদীর্ঘ এক রাত কেটে ভোরে দেখা মিলেছে। চারিদিকে উজ্জ্বল সোনালি রোদে ভরে উঠেছে। পূর্বাশার এদেশে আসার পর দিন দুদিন কেটে গেছে যেন দেখতে দেখতে। সেদিনের পর এই দুদিনে পূর্বাশা আর হোস্টেল থেকে বের হয়নি তেমন। রুমমেটরা অবশ্য বেশ কয়েকবার বাইরে বের হওয়ার কথা বলেছে, কিন্তু পূর্বাশা বের হয়নি। সে বারংবার তাদের বলেছে, এখানে পড়তে যখন এসেছি থাকবো তো অনেক দিন, পরে না হয় বের হওয়া যাবে। রুমমেটরাও তাই আর জোরাজুরি করেনি। তবে বেশি মাঝখানে 4 জন মিলে একবার পুরো কলেজ ঘুরে এসেছে। সেখানেও পূর্বাশা যেতে অনীহা প্রকাশ করলেও কেউ মানেনি তার কথা। সেনজে, জেফি আর সোজা এক প্রকার ধরে বেঁধে তাকে নিয়ে গেছে বাইরে। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিগত দিনগুলোর কথা ভাবছিল পূর্বাশা। যাক, এদেশে এসে ভালো কিছু মানুষের সাথে অন্তত দেখা হয়েছে তার, হোক অল্প সময়ের জন্য। তবুও জীবনে কিছু ভালো মুহূর্ত তো পেল। তপ্ত নিঃশ্বাস পেল মেয়েটা। এবার আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো সে। এতক্ষণ আয়নার সম্মুখে দাঁড়ানো থাকলেও নানান ভাবনায় বিভোর থাকায় নিজেকে দেখেনি সে। শরীরে আজ সেনাবাহিনীর মতো পোশাক জড়িয়েছে পূর্বাশা।
ছোটোখাটো উচ্চতার চাপা গায়ের রঙে এই পোশাকে নিজেকে দেখে নিজেরই যেন হাসি পাচ্ছে পূর্বাশার। এতটা বিশ্রী লাগতে পারে কাউকে? নক্ষত্র তাকে ধোকা দিয়ে ভুল কিছু করেনি। অবশ্য সে এর থেকে ভালো কিছু পাওয়ার যোগ্যতা রাখে। তার মতো কুৎসিত নারী অবশ্যই নক্ষত্রের যোগ্য নয়। নিজের চেহারা আর শারীরিক কাঠামোর প্রতি নিজের এক আকাশ পরিমাণ তিক্ততা পূর্বাশার। ইদানিং নিজেকে দেখলেও কেমন যেন ঘৃণা লাগে, দেখতে ইচ্ছে হয় না। পূর্বাশার ভাবনার মধ্যেই সকলকে তাড়া দিল সুজা পড়ল। ওদিকে প্রশিক্ষণ শুরু হয়ে যাবে, তাতেই চলো, সবাই দেরিতে গেলে আবার শাস্তি আছে। পূর্বাশার দেরি করলো না, সেনাবাহিনীর পোশাকেই রুমমেটদের সাথে বেরিয়ে পড়লো দ্রুত। চীনের নিয়ম অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতি বছরের সেপ্টেম্বর মাসের দিকে তাদের সেমিস্টার শুরু করা হয়, অর্থাৎ ভর্তি নেওয়া হয়। ভার্সিটিতে ভর্তি নেওয়ার প্রায় 2 মাস নতুন শিক্ষার্থীদের মিলিটারি ট্রেনিং এর আওতায় রাখা হয়। এই সময়টায় নিজেদের আত্মরক্ষা, দেশপ্রেম, লড়াই, প্রয়োজনে দেশের জন্য ঝাঁপিয়ে পড়া ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পূর্বাশাদের আজ থেকে মিলিটারি প্রশিক্ষণের আওতায় নেওয়া হচ্ছে। কলেজের তরফ থেকে সবাইকে মিলিটারি পোশাকও দেওয়া হয়েছে প্রতিটি শিক্ষার্থীকে, এবং সেই পোশাকেই দল বেঁধে সবাই হাজির হয়েছে বিশাল মাঠে। সোজা সুন্দর করে লাইন করে দাঁড় করানো হয়েছে শিক্ষার্থীদের। 2 জন মূল মিলিটারি প্রশিক্ষকের সাথে এই ভার্সিটির 4 জন সিনিয়র শিক্ষার্থীদের নেওয়া হয়েছে সকলের দেখাশোনার জন্য। সিনিয়র 2 জনকে নেওয়া হয়েছে পরিদর্শনের জন্য। পূর্বাশে এসে থেকে লাইনে দাঁড়িয়ে আছে চুপচাপ, মাথা নিচু করে কারোর দিকে তাকায়নি অবধি। এত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে তার খারাপ লাগছে বেশ, কিন্তু করার কিছুই নেই, প্রশিক্ষণ তো দিতেই হবে। আশেপাশে মেয়ের শিক্ষার্থীদের গুজুগুজুর শোনা যাচ্ছে। কোনো এক সুদর্শন সিনিয়রকে নিয়ে বেশ মাতামাতি চলছে সকলের মধ্যে। পূর্বাশার মনে কৌতূহল জাগলো একটু। এমন কোনো চোখ ছোট চাইনিজ পুরুষ রয়েছে যার জন্য শিক্ষার্থীদের মনে এত মাতামাতি? পূর্বাশা মাথা উঁচু করে তাকালো সামনের দিকে, চোখ পড়ল জায়ানকে। তার আর বুঝতে বাকি রইল না কাকে নিয়ে এত মাতামাতি হতে পারে। মেয়েটা ভেবে পায় না এই জায়ান নামক ছেলেটার মধ্যে কি এমন আছে জানিয়ে সকলের মাতামাতি। একে দেখে তার তো নাক উঁচু ছোট চোখা ছাড়া আর কিছুই মনে হয় না। চারিদিকে গুজু গুজু ফুসু ফুসুর আওয়াজের মধ্যেই জোরালো কণ্ঠের আওয়াজ এসে বাড়ি খেলো সকলের কর্ণে। কেঁপে উঠল যেন মাঠসহ। হ্যান্ড মাইকে মূল প্রশিক্ষক তার উঁচু কণ্ঠে বেশ গম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল, স্টুডেন্ট সাইলেন্ট। সাথে সাথে চুপ হয়ে গেল সবাই। শটান হয়ে দাঁড়িয়ে পড়ল যেন। মূল প্রশিক্ষক হাতের হ্যান্ড মাইকটা মুখের কাছে ধরে রেখেই একে একে নিজেদের পরিচয় দিলেন এবং সকল কাজের দিক নির্দেশনা দিতে শুরু করলেন। সকল কথা শেষে তিনি বলেন, শিক্ষার্থীরা 100 মিটার দৌড়ের জন্য প্রস্তুত হও। সবাই দৌড়ের জন্য নিজেদের প্রস্তুতি নিল। প্রশিক্ষকের বাঁশিতে আওয়াজ হতেই দৌড়। তীব্র রোদে মাঠ জুড়ে দৌড় শুরু করলো সবাই। একটু দৌড়ে যেন হাঁপিয়ে উঠল পূর্বাশা। সকলে পিছনে পড়ে গেল সে। এই দৌড়ঝাঁপের অভ্যাস নেই তার একদম। শেষ কবে দৌড়েছে তার কোনো হিসাব নেই। বাংলাদেশি মেয়েরা একটু বড় হলেই পরিবার থেকে দৌড়ঝাঁপ বন্ধ করে দেওয়া হয় তাদের। বয়স সন্ধিকাল চলে আসলে তো কথাই নেই। তারপরে তাদের বাইরে বের হতে হয়, তাও অনেক নিয়মকানুন মেনে। বয়স সন্ধিকালের পর থেকে এদেশে একটা মেয়ের জোরে হাসা নিষিদ্ধ হয়ে দাঁড়ায়। দৌড়ানো, জোরে কথা বলা, পুরুষদের মধ্যে যাওয়া, বিভিন্ন বিষয়ে বাধ্যবাধকতার সৃষ্টি হয়, যেখানে পূর্বাশার জীবনে তো বাধ্যবাধকতার পরিমাণ ছিল আরও বেশি। একটা সময় মেয়েটাও নিজেকে গুটিয়ে নিয়েছিল, ঘরকোনা হয়েই জীবন কাটাতে শুরু করেছিল। জায়ান মাঠের মধ্যেই দাঁড়িয়েছিল। পূর্বাশাদের দৌড়ের বিষয়টা দেখার দায়িত্ব পড়েছিল তার উপর। পূর্বাশা যে শেষে ধীরে ধীরে দৌড়াচ্ছে তার দৃষ্টি এড়ায়নি ছেলেটার। পূর্বাশার সাথে তার কি এমন শত্রুতা জানেনি, কিন্তু হ্যান্ড মাইকটা হাতে নিল সে। বেশ জোরালো কণ্ঠে বলল, 2 মিনিট সময়ের মধ্যে যারা এই 100 মিটার লাইনটা ক্রস করতে পারবে না তাদের জন্য আজ দুপুরের খাবার বন্ধ। জায়ানের কথা শুনে জোরে দৌড়াতে শুরু করলো সবাই। সবার সাথে সাথে পূর্বাশাও জোরে দৌড়াতে শুরু করলো। এইটুকু দৌড়েই তো তার পেটে ক্ষুধা লেগে গেছে। এরপর যদি দুপুরের খাবার না দেওয়া হয় তবে তো মরে যেতে হবে আজ। কিছুদিন আগে তার হাত কেটে আত্মহত্যার মতো এক পরিস্থিতি থেকে উঠল পূর্বাশা। এখানে এসেও খাওয়া দাওয়া হচ্ছে না খুব একটা। নিজের দেশ, আপন মানুষ সবাইকে ছেড়ে এসেছে সে এখানে। সব কিছুর সাথে মানিয়ে নিতেও তো সময় লাগবে একটু। তার উপর এই তীব্র রোদে তোর সব মিলিয়ে মেয়েটার ছোট্ট শরীরটার ধকল সামলাতে পারল না।
হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে নিতে গেল মাঠের মাঝখানে। পূর্বাশা পড়ে যেতেই সবাই দৌড় থামিয়ে দিল। সুজা, সেনজে আর জেফি দৌড়ে এসে ধরল পূর্বাশাকে। যেন দেখলো মেয়েটাকে মাঠের মধ্যে জ্ঞান হারাতে, তবুও বুঝি তার মনে দয়া হলো না। নির্দয়ের মতো হ্যান্ড মাইকে পড়ল। আপনাদের থেমে যেতে বলা হয়েছে, তাড়াতাড়ি দৌড় শেষ করুন। যেন তীক্ষ্ণ কণ্ঠের সম্মুখে দাঁড়াতে পারল না কেউ। সবাই আবারও দৌড়াতে শুরু করলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও পূর্বাশাকে মাটিতে ফেলেই উঠে যেতে হলো সেনজে, জেফি আর সুজাকে। সবাই সরে যেতে জ্যান এসে বসলো পূর্বাশার নিথর দেহের পাশে। ভাবলেশীনভাবে কিছুক্ষণ চেয়ে রইল মেয়েটার মুখ পানে, অতপর হুট করে কোলে তুলে নিল তাকে। ধীরে সুস্থে হেঁটে চলো ভার্সিটির চিকিৎসা বিভাগের দিকে। চীনের প্রতিটি স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়, প্রত্যেক স্থানে ক্লাস সেক্টরের সাথে সাথে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের আওতার মধ্যে আলাদা চিকিৎসা বিভাগ থাকে। সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারও থাকে, যারা সর্বদা নিয়োজিত থাকে শিক্ষার্থীদের চিকিৎসা দানের জন্য। শিক্ষার্থীদের যে কোনো ছোটোখাটো চিকিৎসা দিয়ে থাকে এবং কখনো কখনো ওষুধও দেয়। চিকিৎসার সেক্টরটা অনেক একটা ছোটোখাটো হাসপাতালের মতো সাজানো হয়, যেখানে রোগীদের জন্য বিছানা এবং চিকিৎসার যন্ত্রপাতি থাকে। পূর্বাশাকে কোলে নিয়ে চিকিৎসা সেক্টরে ঢুকলো জ্যান। একটা বিছানায় শুয়ে দিল তাকে। অচেতন কাউকে নিয়ে এখানে ঢুকতে দেখেই চিকিৎসক এগিয়ে এলেন। পূর্বাশাকে দেখতে দেখতেই চাইনিজ ভাষায় জ্যানকে প্রশ্ন করলো। বাঙালি। তপ্ত নিঃশ্বাস ফেলেন মিসেস শিয়াও। বলেন, শরীর দুর্বল, একটু পরই জ্ঞান ফিরে আসবে, সমস্যা নেই। একটু থামলেন মিসেস শিয়াও। বললেনও, ও থাকুক আপাতত এখানে, এখন রেস্টের প্রয়োজন ওর। জ্যান দাঁড়ালো না আর। ওদিকে তার দায়িত্ব ফেলে এসেছে সে। তাই মিসেস শিয়াও এর কথা শেষ হতেই দৌড়ে চিকিৎসা সেক্টর থেকে বেরিয়ে পড়ল সে। তবে মিসেস শিয়াও উঠলেন না পূর্বাশার পাশ থেকে। নিজের হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিতে শুরু করলো মেয়েটার মুখ। কাতর কণ্ঠে পড়ল, সে চেনা মুখের আদল, যা আজ থেকে বহু বছর আগে ভীষণ গভীরভাবে চিনেছিলাম আমি। সময় গড়ালো কিছুটা। উজ্জ্বল তেজদীপ্ত সূর্যটাও ঘুরতে ঘুরতে মাথার উপর দিকে চলে এসেছে প্রায়। সময় গড়ালো কিছুটা। উজ্জ্বল তেজদীপ্ত সূর্যটাও ঘুরতে ঘুরতে মাথার উপরের দিকে চলে এসেছে প্রায়। পূর্বাশার জ্ঞান ফিরেছে মাত্রই। পিটপিট করে চোখ খুলো মেয়েটা। আশেপাশে তাকাতেই চোখে পড়ল শুভ্র রঙা অ্যাপ্রন শরীরে জন্ম এক মধ্যবয়স্ক নারীকে। এদেশে নারী পুরুষের বয়স ধরা আসলে বেজায় মুশকিল। এই যে এই নারীকে এখনো অল্প বয়সী মনে হচ্ছে। ফর্সা হ্যাংলা পাতলা দেহ তার। চুলগুলো এখনো কালো কুচকুচে, তবে ছোট করে ঘাড় পর্যন্ত কাটা। চোখের কোণ ঘেঁষে যদি এই নারীর চামড়াটা হালকা কুচকানো না দেখতো, তবে পূর্বাশা বুঝতে পারতো না যে উনি মধ্যবয়সী। পূর্বাশাকে চোখ খুলতে দেখে হাসলেন ওই চিকিৎসক নারীটি। বাংলা ভাষায় বললেন, উঠে পড়েছ? শরীর কেমন এখন তোমার? চীন দেশীয় এই নারীর মুখে হঠাৎ এমন শুদ্ধ বাংলা শুনে চমকালো পূর্বাশা। এই নারীও বাংলা জানেন, তাও এত শুদ্ধভাবে। প্রথমে যান, তারপর এই নারী। এখানকার সবাই কি বাংলা ভাষা শেখা শুরু করে দিয়েছে নাকি? চিকিৎসক নারীটি হয়তো বুঝলেন পূর্বাশার অভিমত। পাতলা চিকন ঠোঁট জোড়া প্রশস্ত করে হালকা হাসলেন তিনি। বলেন, কি ভাবছ? বাংলা ভাষা জানলাম কিভাবে সেটাই? পূর্বাশা অপ্রস্তুত হলো কিছুটা। ইস, মহিলাটি তার মনের কথা বুঝে ফেল। আমতা আমতা শুরু করলো পূর্বাশা। চিকিৎসক নারীটি হাত রাখলেন পূর্বাশার মাথায়। কোমল কণ্ঠে বললেন, আমার খুব কাছের কেউ বাঙালি ছিল, তার কাছ থেকেই আমার বাংলা ভাষা রপ্ত করা। পূর্বাশা চোখ বড় বড় করে তাকালো মহিলাটির দিকে। বলো, চমৎকার হাসলেন মহিলাটি। বলেন, অবশ্যই আছে, ভীষণ ভালো পরিচয় আছে, তবে সেখানে যাওয়ার মতন সৌভাগ্য আমার এখনো হয়নি। কথাটুকু শেষ করে একটু থামলেন তিনি। বললেন, তোমার শরীর কেমন এখন? সুস্থ লাগছে একটু? পূর্বাশা আস্তে ধীরে উঠে বসলো। বলো, আমি ঠিক আছি এখন। শিয়াও, গুড, ভেরি গুড। তবে তোমার শরীর দুর্বল কিন্তু বেশ। খাওয়া দাওয়াটা ভালোভাবে করবে। নিশ্চয়ই দেশ থেকে এসে খাওয়া দাওয়া ভালোভাবে করছো না? পূর্বাশা মাথা নিচু করলো। যা বোঝা বুঝে নিলেন চিকিৎসক। বলেন, এখন থেকে ঠিকভাবে খাবি, ঠিক আছে? পূর্বাশা উপনিস মাথা ঝাঁকালো, বোঝালো। ঠিক আছে। অতঃপর চিকিৎসকের অনুমতি নিয়ে চিকিৎসা সেক্টর থেকে বেরিয়ে এলো সে।
ভাবলো এখন আবার গিয়ে মিলিটারি প্রশিক্ষণে অংশগ্রহণ করবে। আবার প্রশিক্ষণ না দিয়ে উপায় তো নেই, কোনো বাধ্যতামূলক দিতে হবে। শুধু শুধু এই একবেলা তাহলে ফাঁকি দিয়ে লাভ আছে কি কোনো? তার থেকে প্রশিক্ষণ নিয়ে নিজের জ্ঞান বৃদ্ধি করা শ্রেয়। পূর্বাশা দৌড়ে এলো মাঠের দিকে, কিন্তু মাঠ একদম খালি, পেল না কাউকে। সবাই গেল কোথায়? একটু খুঁজে একজনের কাছে জিজ্ঞেস করলে বলে দুপুরে খাবার জন্য বিরতি দেওয়া হয়েছে, সবাই ক্যান্টিনে চলে গেছে। মাঠ থেকে পূর্বাশা এবার ছুটল ক্যান্টিনের দিকে। সেখানে যেতেই পূর্বাশার দেখা হলো সেনজয়, সুজা এবং জেফির সাথে। তার খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। পূর্বাশা গিয়ে দাঁড়ালো তাদের পাশে। তিনজনই তাকে পেয়ে যেন হুমড়ি খেয়ে পড়লো তার উপর। সেনজয় চিন্তিত কণ্ঠে শুধালো, তুমি ঠিক আছো? তারপর চারজন মিলে নিজেদের প্লেটে খাবার নিয়ে বসলো একটা টেবিলে। সেনজয়, জেফি আর সুজা গল্প করতে করতে খাওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে। শুধুমাত্র পূর্বাশা খেতে পারছে না। চপস্টিক নামক চাইনিজদের প্রতিদিনকার ব্যবহার্য বস্তু নিয়ে পড়ছে মহা বিপদে। এই চপস্টিক দিয়ে সে খাবে কিভাবে? দুটো লাঠির মতো, এটা তো সে ধরতেই পারে না। খাবে কিভাবে? কাউকে বলতেও পারছে না লজে। তাহলে কি ভাববে সবাই? তাহলে কি হাত দিয়ে খাওয়া শুরু করবে? সবাই নিশ্চয়ই আনকালচার গিয়েও ভাববে। হাতের চপস্টিক দুটো নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন হলো মেয়েটা। সেনজে ওদের হাতের দিকে তাকিয়ে তারা যেভাবে ধরছে সেভাবেই ধরার চেষ্টা শুরু করলো সে, কিন্তু পারছে না কিছুতেই। একটু পরপরই তো বিরতি শেষ হবে, এদিকে সে তো চপস্টিক ধরতে ব্যর্থ। খাবি কিভাবে? পূর্বাশার ভাবনার মধ্যেই তার সম্মুখে টেবিলের উপর হুট করে একটা চামচ পড়ল। হক চকিয়ে উঠল পূর্বাশা। এভাবে হঠাৎ করে চামচ কে রাখলো এখানে? দ্রুত মাথা তুলে সম্মুখের দিকে তাকালো পূর্বাশা। দেখলো মিলিটারি পোশাকে আবৃত একটা ছেলে যাচ্ছে তার সম্মুখ থেকে। পূর্বাশা ভালোভাবে তাকলো। এটা তো সেই নাকুচু ছেলেটা জ্যান। সে ওকে চামচ দিয়ে গেছে? না, কোনো মতেই না। যে ওকে প্রতি পদে পদে অপমান করতে চায় না, সে ওকে সাহায্য করবে? হতেই পারে না। কিন্তু জ্যান যদি চামচ না রাখে তাহলে রাখলোটাকে? আশেপাশে আর কাউকেই তো সে চিনে না, আর না তারা তাকে চিনে। তাহলে হুট করে তারা কি সাহায্য করবে তাকে? এখন এত ভেবে কাজ নেই, একটু পরে খাওয়ার সময় শেষ হবে। তাই বেশি না ভেবে খাওয়া ভালো। তবে যেই রেখেছে তাকে মনে মনে ধন্যবাদ দিল পূর্বাশা। চামচটা পেয়ে তার উপকারী হয়েছে অনেক। চপস্টিক না ধরতে পারো, চামচ তো ধরতে পারে সে। চামচ দিয়ে খাওয়া যাবে এবার, আর লজ্জেও পড়তে হবে না। খাওয়া দাওয়া শেষে সবাই ফিরল আবার মাঠে। প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রস্তুত হলো সবাই। আবার শুরু হলো দৌড়ঝাঁপ। দৌড়াতে দৌড়াতে এবার আর জ্ঞান হারালো না পূর্বাশা। তবে বেশ ক্লান্ত হয়ে পড়েছে সে। ক্লান্ত শরীরে মাঠের মধ্যে শুয়ে পড়ল মেয়েটা। পানির পিপাসা লেগেছে ভীষণ, কিন্তু পানি খেতে হলো এখন যেতে হবে ক্যান্টিনে। এদেশে আর তাদের দেশের মতো সব স্থানে বিনা পয়সায় পানি পাওয়া যায় না। পানিটুকুও কিনে পান করতে হয়। গলাটা শুকিয়ে কাট, পানি না খেলে নয় এখন। উঠে বসলো পূর্বাশা। পানি খাওয়ার উদ্দেশ্যে দাঁড়াবে, তার আগে পানি নিয়ে তার দিকে দৌড়ে এলো সুজা। এক বোতল পানি তার হাতে দিল মেয়েটা। বলল, নাও পানি খাও। পানি কোথায় পেলে? ক্যান্টিনে গিয়েছিলাম পানি আনতে, নিজেদের জন্য তোমার জন্য নিয়ে এলাম। পূর্বাশা কৃতজ্ঞ হলো মেয়েগুলোর প্রতি। বলল, ধন্যবাদ। অতঃপর বোতলটা খুলে পানি পান করতে শুরু করলো সে। যেন ওই দিকেই আসছিল, তার হাতেও ধরে রাখা এক বোতল পানি। হুট করেই পূর্বাশা থেকে একটু দূরে এসে থেমে গেল জ্যান। একবার তাকালো মেয়েটার পানে, অতঃপর হুট করে হাতের সদ্য ক্যান্টিন থেকে কিনে না পানির বোতলটা ছুঁড়ে ফেলো মাঠের বাইরে। পূর্বাশার দিকে আবার একবার দৃষ্টি নিক্ষেপ করে হাঁটা ধরলো উল্টো পথে। রাতের আধার ঘনিয়েছে, চারিদিকে সন্ধ্যা নেমেছে। কৃত্রিম আলোয় আলোকিত হয়ে উঠতে শুরু করেছে পুরো শহরটা। যানবাহনে ব্যবহৃত লাল সবুজ আলোতে ভরে উঠতে শুরু করেছে রাস্তাঘাট। পূর্বাশাদের আজকে প্রশিক্ষণ শেষ হয়েছে একটু আগেই। প্রশিক্ষণ শেষ করে তারা কেবল হোস্টেলে ফিরে ফ্রেশ হতে শুরু করেছে। সারাদিনে দৌড়ঝাঁপে ধুলোবালিতে একাকার অবস্থা। এখন গোসল না করলেই নয়। কোনোভাবে গোসলটা শেষ করে রুমে ফিরল পূর্বাশা। আধা ভেজা চুলগুলো নিয়ে গা এলিয়ে দিল বিছানায়। সারাদিনে পরিশ্রমে ক্লান্ত লাগছে ভীষণ। শরীর আর যেন চলছে না, ঘুম ঘুমও পাচ্ছে কেমন একটা। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের দেশে পাড়ি দিল পূর্বাশা। কিন্তু তার ঘুম বুঝি আর সহ্য হলো না কারোর। প্রবল ঝঙ্কা তুলে বেজে উঠল বালিশের পাশে রাখা মোবাইলটা।
খানিকটা বিরক্ত হলো মেয়েটা। বিরক্ত ভঙ্গিতে মোবাইলটা নিল পূর্বাশা। মোবাইলের স্ক্রিনে দেখলো বাড়ি থেকে কল করা হয়েছে। পূর্বাশা ধরলো কলটা, বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে শোনা গেল পাখি বেগমের কণ্ঠস্বর। বেশ অভিমানী কণ্ঠে সে পড়ল, ভুলেই গিয়েছিস, আমাদের একদম কল করিস না, খবরও নিস না আমাদের। পূর্বাশা অবাক হলো, বলল, সকালে না কল করলাম, কথা হলো তোমার সাথে। সে তো সকালেই হয়েছে, তারপর সারাদিন আর কোনো খোঁজ খবর নেই। আমাদের তো চিন্তা হয় নাকি? সারাদিন ট্রেনিংয়ে ছিলাম মা, কল করার সুযোগ পাইনি। টুকটাক মা, বাবা আর ভাই বোনের সাথে কথা বলে কল কাটলো মেয়েটা। আবারও পাড়ি দিল ঘুমের দেশে। ভোরের আলো ফুটেছে, সূর্যের আলোয় ভরে উঠতে শুরু করেছে চারদিক। প্রতিদিনের তুলনায় আজ একটু আগে ভাগে ঘুম ভাঙল পূর্বাশার। কাল তাড়াতাড়ি ঘুমানোর ফল এটা। রাতের খাওয়াটাও হয়নি ঘুমের তাড়নায়। এখন ক্ষুধায় পেট চোচো করছে। বাইরে গিয়ে এখন খাওয়া প্রয়োজন। কিন্তু সেনজে, সুজা এবং জেফি প্রত্যেকেই ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। পূর্বাশা একবার ভাবলো ওদের ডাকবে, তারপর আর ডাকলো না। ওদের সাহায্য সে আর কতদিন নিবে? সারা জীবন তো সে একা একাই চলতে হবে। শুধু শুধু দুদিনের মাইতায় আবদ্ধ না হয়ে একটু আত্মনির্ভরশীল হয়ে ওঠা প্রয়োজন তার। হালকা পাতলা একটা থ্রি পিস পরেই মোবাইল আর হাতের পার্স ব্যাগটা তুলে বাইরে চলে এলো সে। ঘুরে ঘুরে দেখতে শুরু করলো চারিদিক। সকালের নিস্তব্ধ কোলাহলহীন শহরটা বেশ ভালোই লাগছে পূর্বাশার কাছে। চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্নতায়ও ভরপুর। পূর্বাশা একটু এগিয়ে হাঁটা শুরু করলো কলেজের সম্মুখে ছোট রাস্তাটা জুড়ে। এই মুহূর্তে লোকজন, যানবাহন কোনোটাই তেমন একটা দৃষ্টিগোচর হচ্ছে না। তাই নিজেকে নিয়ে দ্বিধা দ্বন্দ্বও একটু কম লাগছে তার। কিছুটা দূরে হেঁটে ছোট ছোট কয়েকটা দোকান খোলা পেল পূর্বাশা। সেখানে ঢুকে ব্রেড আর একটা পানি নিল। যদিও দোকানদার তার ভাষা বুঝতে পারছিল না ভালোভাবে। খাবারগুলো হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে কিনতে হয়েছে, তবুও ভালো লাগছে। এই প্রথম সে নিজের সংকোচ ভেঙে নিজে থেকে কিছু করতে পেরেছে। রাস্তায় মানুষ কম থাকায় খাবারগুলো খুলে খেতে খেতে আপন মনে হাঁটতে শুরু করলো পূর্বাশা। বেশ কিছুটা দূরে এসে তার খাবার শেষ হলো। হাতের পানিটাও শেষ করে পিছনে ঘুরলো। এখন হোস্টেলে ফিরতে হবে। কিন্তু পিছনে ঘুরে চমকে গেল মেয়েটা। তার পিছনে একই রকম তিনটা রাস্তা দেখা যাচ্ছে। এর কোন রাস্তা থেকে এসেছে সে? আশেপাশে ভালোভাবে তাকালো মেয়েটা। জনমানব শূন্য একটা পার্কের মতো। এ কোথায় সে পৌঁছেছে সে? তার কলেজ কোথায়? এখানকার কিছুই তো চিনে না সে। চারিদিকে কাউকে দেখতেও পাচ্ছে না যে তাকে তার কলেজে যাওয়ার পথ জিজ্ঞেস করবে। এ কোথায় এসে পড়ল সে? পূর্বাশা বেশ বুঝতে পারছে সে হারিয়ে গেছে। এখন হোস্টেলে ফিরবে সে কীভাবে? পূর্বাশার কান্না পাচ্ছে ভীষণ। কেন যে অতিরিক্ত ভাবতে গিয়ে একা একা বেরিয়ে পড়েছিল সকালে কে জানে। যেহেতু সে এদেশে নতুন, চিনে না কিছু, তাকে সেরকমই থাকা উচিত ছিল অন্তত কিছুদিন। কিন্তু না, সে একটু বেশি বুঝতে গিয়েছে, যার ফলস্বরূপ ভুগতে হচ্ছে এখন। পূর্বাশা এদিক ওদিক ছুটে বোঝার চেষ্টা করলো কোন রাস্তা থেকে এসেছে, কিন্তু বুঝতে পারল না সে। তিনটা রাস্তায় একই রকম মনে হচ্ছে। চোখ বুলিয়ে আশপাশে পর্যবেক্ষণ করলো। যদিও কাউকে খুঁজে পাওয়া যায় তবে তাকে জিজ্ঞেস করা যাবে কলেজের পথ। কিন্তু এই সকালে এদিকে কাউকেই খুঁজে পেল না পূর্বাশা। অস্থির হয়ে উঠল মেয়েটার নরম হৃদয়। বিচলিত ভঙ্গিতে এদিক ওদিক খুঁজতে লাগলো কাউকে। হঠাৎ তার খেয়াল এলো হাতের মোবাইলটার কথা। এতক্ষণ অস্থিরতায় মোবাইলের কথা তো সে ভুলেই বসেছিল। তিশামকে কল করলেই তো হয়, এখন সে এসে নিয়ে যাবে তাকে। পূর্বাশার হৃদয়ে আসার সঞ্চার হলো। দ্রুত তিশামের নাম্বার বের করে কল লাগালো তাকে। তিশাম পড়ে পড়ে ঘুমাচ্ছিল। এত সকালে ঘুম থেকে ওঠা অন্তত তার ধাতে নেই। সে বরাবরই ঘুম কাতুরে মানুষ, আর একবার ঘুমালে তাকে ঘুম থেকে তোলাও দেয়। এই যে বারংবার মোবাইলটা বেজে যাচ্ছে তার, অথচ কোনো হুঁশ নেই। তিশামের মোবাইলে আসা কলের রিংটোনে এই ভরে তার 3 রুমমেট চ্যাং চ্যাং আর মিং ফাও ঘুম থেকে উঠে বসেছে, আর সে এখনো বেঘুরে ঘুমাচ্ছে। কল ধরছে না, সে মরার মতো ঘুমিয়ে আছে। তার মোবাইলের শব্দ শুনে জ্যান এবং চ্যাং দুজনেই ঘুম থেকে উঠে বসেছে, অথচ তিশামের খবর নেই, আর মোবাইলের রিংটোনেরও বন্ধ হওয়ার খবর নেই। খানিক সময় অতিবাহিত হওয়ার পরও যখন তিশাম উঠল না, কলটা ধরল না, তখন বিরক্ত হলো জ্যান। নিজের বিছানা ছেড়ে নেমে এলো সে। গিয়ে দাঁড়ালো তিশামের বিছানার পাশে। ডাকলো তিশামকে, সারা শব্দ পেল না কোনো। বুড়ো কুচকে এলো জ্যানের। এটা কি ঘুমাচ্ছে নাকি মরে গেছে? কোনটা?
এবার জায়ান মৃদু ধাক্কা দিল তিশামকে, বলল। শ্রীশাম, তোর ফোন বাজছে। তিশাম উঠল না, একটু নড়ে চড়ে আবার উপর হয়ে শুয়ে পড়ল সে। মেজাজ বিগড়ে গেল জায়ানের। তাদের সবাইকে নিজের মোবাইলের বদদৌলতে ঘুম থেকে তুলে সে নাক ডেকে ঘুমাচ্ছে এখন। জায়ান নিজের হাত উঁচু করে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল তিশামের পশ্চাৎ দেশের উপরে। ধরফরিয়ে উঠে বসলো তিশাম, চকিত কণ্ঠে বলল। কে কে কে? জায়ান তাকালো তিশামের পানে, বলল। তোর বাপ। ফোন বাজছে, ধরছিস না কেন? ফোনে কথা শুনে যেন বিরক্ত হলো তিশাম। আবারও উপর হয়ে শুয়ে পড়ল সে। জায়ানের কণ্ঠস্বর গম্ভীর হলো। গম্ভীর কণ্ঠে সে পড়ল। শ্রীশাম, কলটা ধর, অনেকক্ষণ ধরে কেউ কল করছে তোকে। তিশাম বিরক্ত হলো, ঘুমচর্ণ কণ্ঠে বলল। করতে দে। তোর মোবাইলের শব্দে আমরা ঘুমাইতে পারছি না। তাহলে কেটে দে। তপ্ত নিঃশ্বাস পেল জ্যান। একে কিছু বলে লাভ হবে না কোনো। হাত বাড়িয়ে তিশামের মোবাইলটা হাতে নিল জ্যান। ভাবলো কলটা কেটে দিবে, কিন্তু মোবাইলের স্ক্রিনে পূর্বাশার নামটা দেখে থমকালো সে। ভুরু কুচকে এলো আপনা আপনি। এই মেয়েটা আবার এত সকালে কল করেছে কেন, তাও এতবার? একবার কল কেটে দিবে ভেবো কাটলো না জ্যান। হয়তো কোনো প্রয়োজনে কল করেছে, নয়তো এত সকালে তো কল করার কথা নয় মেয়েটার। কলটা কাটার বদলে রিসিভ করলো জ্যান। মোবাইল ধরলো কানের কাছে। ফের সাথে সাথেই ওপাশ থেকে ভেসে এলো পূর্বাশার অস্থির কণ্ঠস্বর। প্রায় কাঁদো কাঁদো কণ্ঠে সে পড়ল। তিশাম ভাই, আমি না হারিয়ে গেছি। কোথায় আছি, হোস্টেলে কিভাবে ফিরবো কিছুই বুঝতে পারছি না। আমাকে এসে একটু নিয়ে যাবেন? জ্যান শুনলো পূর্বাশার কথাগুলো। কুচকানো ভ্রুদয় আরো কুচকে এলো তার। এত সকালে মেয়েটা হারালো কিভাবে? তার তো এখন হোস্টেলে থাকার কথা। পুরো বিষয়টি বুঝতে সে থমথমে কণ্ঠে প্রশ্ন করলো। কিভাবে হারিয়েছেন? তিশামের মোবাইলে হঠাৎ জ্যানের কণ্ঠ পেয়ে ভরকে গেল পূর্বাশা। সে তো তিশামকে কল করেছিল, তাহলে জ্যান এলো কোথা থেকে? কলটা তাহলে কি জ্যান ধরেছে? ধরতে পারে, এক রুমেই তো থাকে তারা। কিন্তু এই নাকুচু ছেলে কি তাকে সাহায্য করবে? নিশ্চয় করবে না। এ তো সবসময় আরও তাকে অপমান করার ধান্দায় বসে থাকে। এখন এর সাথে কথা বলে লাভ কি? তার দরকার তিশামকে, সে তাকে সাহায্য করবে। জিব্বা দিয়ে নিজের শুষ্ক দুই ঠোঁট ভেজালো পূর্বাশা। অস্থির কণ্ঠে বলল। তিশাম ভাই কোথায়? ওনাকে একটু দিন, ওনার সাথে জরুরি কথা আছে আমার। জ্যান তাকালো তিশামের পানে। উল্টো হয়ে বেঘুরে ঘুমাচ্ছে ছেলেটা। তপ্ত নিঃশ্বাস ফেলে জ্যান বলল। শ্রীশাম ঘুমাচ্ছে। আপনাকে আমি যে প্রশ্ন করেছি তার উত্তর দিন আপনি। এই সাত সকালে আপনি হারিয়েছেন কিভাবে? পূর্বাশা আর উপায় পেল না। এখন যা বলার একেই বলতে হবে। যদি কোনো ক্রমে এই নাকুচু ছেলেটার তার প্রতি একটু দয়া হয়। মৃদু কণ্ঠে পূর্বাশা বলতে শুরু করলো। আসলে কাল রাতে তাড়াতাড়ি ঘুমানোর ফলে সকালে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল। খুব ক্ষুধা পেয়েছিল। রুমমেটরা ওরাও ঘুমিয়েছিল, তাই আর ডাকিনি ওদের কাউকে। একা একাই বেরিয়েছিলাম খেতে, কিন্তু হাঁটতে হাঁটতে এখন কোথায় চলে এসেছি জানি না। আমি চারদিকে কিছুই চিনতে পারছি না। হোস্টেলে ফিরতেও পারছি না। পূর্বাশার কথা শুনে কিছুটা রাগ হলো জ্যানের। দাঁতে দাঁত চাপলো সে। এই মেয়েটাকে দিয়ে কিচ্ছু হয় না। সে যখন জানে সে পারবে না, তাহলে সেই কাজ সে করতে যায় কেন? কিছুটা ক্রোধিত কণ্ঠে সে বলল। যা পারেন না তা করতে যান কেন? পূর্বাশা কাঁদো কাঁদো হয়ে বলল। আমি আসলে বুঝতে পারিনি। তপ্ত নিঃশ্বাস ফেল জ্যান, বলল। যেখানে আছেন তার আশেপাশের পরিবেশের বিবরণ দিন। পূর্বাশা তাকালো আশপাশে, বলল। একটা পার্কের মতো, গাছপালায় ঘেরা একটা দিঘিও আছে এখানে। চারিদিকে এমন পরিবেশ অনেকটাই আছে। এখন এই মেয়েটা ঠিক কোথায় গিয়েছে ঠিক বোধগম্য হলো না জ্যানের। আর একটু ভালোভাবে বুঝতে সে বলল। আশেপাশে কোনো সাইনবোর্ড আছে যেখানে কিছু লেখা দেখছেন আপনি? পূর্বাশা আবার তাকালো আশেপাশে। চোখে ছোট বড় 2-3টা সাইনবোর্ডই চোখে পড়লো তার। জ্যানের প্রশ্নের জবাবে সে বলল। হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু সেখানে চাইনিজ অক্ষরে কি কি যেন লেখা, আমি বুঝতে পারছি না। আপনাকে বুঝতে হবে না, সাইনবোর্ডগুলোর ছবি তুলে সেন্ড করুন আমাকে। কোথায় সেন্ড করব? আমি তো আপনার নাম্বার আইডি কিছুই জানি না। ত্রিশামকে সেন্ড করুন, তাহলেই হবে। কথাটুকু বলেই কলটা কেটে দিল জ্যান। পূর্বাশা দ্রুত সাইনবোর্ডের ছবি তুলে পাঠিয়ে দিল তিশামের নাম্বারে। তিশামের ফোনের লক আগে থেকে জ্যানের জানা থেকে খুলতে বেশি অসুবিধা হলো না জ্যানের। সে দেখলো পূর্বাশার পাঠানোর ছবিগুলো, বুঝলো কোথায় আছে মেয়েটা। দেরি করলো না আর জ্যান। যেভাবে ঘুম থেকে উঠেছিল সেভাবে উস্কো খুস্কো চুল, টি শার্ট আর 3/4 প্যান্টেই ছুটলো পূর্বাশাকে খুঁজতে।
একটু যেতেই এসে পড়ল সে পূর্বাশার কাছে। মেয়েটা হাঁটু মুড়ে বসে আছে একটা বেঞ্চির উপর। স্বস্তির নিঃশ্বাস ফেল জ্যান, দৌড়ে গেল তার কাছে, বলল, চলুন। জানে কণ্ঠস্বর শুনে মাথা তুলে তাকালো পূর্বাশা। থমকে গেল যেন সে। ঘুম যেন উস্কো খুস্কো চুলে এই নাকুচু ছেলেটাকে দেখে হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম তার। বক্ষস্থল জুড়ে যেন হানা দিতে শুরু করলো অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি। পরক্ষণেই আবার জ্যানের দিক থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিল পূর্বাশা। নিজের ভাবনার উপর নিজের তাচ্ছিলের হাসি হাসল সে। এই ভালো লাগার অনুভূতি যে তার জন্য নয়, এই অনুভূতি এই সমাজের সুন্দর মানুষদের জন্য, তাদের মতো কুৎসিত অসুন্দর মানুষদের জন্য নয়। বেশ অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরও পূর্বাশাকে বসে থেকে উঠতে না দেখে জ্যান আবার বলল, কি হলো, চলুন। তপ্ত নিঃশ্বাস ফেলল পূর্বাশা। যাক, অবশেষে নাকুচু ছেলেটার মায়া হলো তার প্রতি। তাকে সাহায্য করতে এগিয়ে এসেছে সে। বেঞ্চের উঠে দাঁড়ালো পূর্বাশা। তাকে উঠে দাঁড়াতে দেখে হাঁটা ধরল জ্যান। পূর্বাশাও হাঁটা ধরল তার পিছু পিছু। কিছুটা দূরে এসেই জ্যান থমকে দাঁড়ালো হঠাৎ। পূর্বাশা মাথা নিচু করে হাঁটতে থাকায় খেয়াল করেনি অতটা। জ্যান থমকে দাঁড়াতে সে ধাক্কা খেল ছেলেটার পিঠ বরাবর। 2 কদম পিছিয়ে গেল সে। নাকটা যেন চ্যাপটা বনে গেছে এইটুকুতেই। কি শক্ত পিঠ রে বাবা। পূর্বাশা নাক মুখ কুচকে হাত দিয়ে ধরল তার সদ্য টাকে আহত নাকটার ডগায়। জ্যান ফিরে তাকালো পূর্বাশার দিকে। তার সদ্য আহত হওয়ার নাকটার পানে একবার দৃষ্টি নিক্ষেপ করে লম্বা লম্বা পা ফেলে গেল পাশে একটা ছোটোখাটো দোকানে। দোকান থেকে গরম গরম ডাম্পলিং আর পানি নিয়ে এলো কিনে। সেগুলো বাড়িয়ে দিল পূর্বাশার দিকে পড়ল। খেয়ে নিন। হারিয়ে গিয়ে যতটুকু খেয়েছিলেন ততটুকু বোধহয় হজম হয়ে আবার খিদে পেয়েছে। পূর্বাশা অবাক হলো কিছুটা। সত্যি তার ক্ষুধা লেগেছিল। যতটুকু খেয়েছিল তা এখন হারিয়ে গিয়ে কোথাও যেন উবে গেল। কিন্তু এই ছেলেটা তার পেটের খবর জানলো কিভাবে? জানবোধই বুঝলো পূর্বাশার চোখের ভাষা। হুট করে সে বলল, খেয়ে নিন। আপনার পেট ক্ষুধায় সম্ভবত গড়গড় আওয়াজ করছে, আর সেখান থেকেই বুঝেছি। পূর্বাশা যেন লজ্জা পেল। তার পেটের আওয়াজ জায়নের কান পর্যন্ত পৌঁছে গেল। তার পিঠকে এতটা জোরে আওয়াজ করছিল। লজ্জালু ভঙ্গিতে ডাম্পলিংগুলো খাওয়া শুরু করলো পূর্বাশা আর হাঁটতে শুরু করলো জায়নের পিছু পিছু। 2টো ডাম্পলিং শেষ করতেই পূর্বাশার খেয়াল এলো জায়নের কথা। ছেলেটা তাকে সাহায্য করলো খুঁজে হোস্টেলে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, আবার খাবার এনে দিয়েছে, অথচ সে কিনা একাই খেয়ে যাচ্ছে। তাকে একবারও সাধলো না। নিশ্চয় ছেলেটা তাকে পেটুক ভেবেছে। পূর্বাশা মৃদু কণ্ঠে ডাকলো জায়নকে, বলল, শুনছেন? জায়ন হাঁটতে হাঁটতে জবাব দিল, বলুন। আপনি খাবেন না? আমি মুখ ধুইনি এখনো। পূর্বাশার খারাপ লাগলো। ছেলেটা ঘুমাচ্ছিল, সেখান থেকে উঠে মুখ হাত না ধুয়ে ছুটে আসতে হয়েছে তাকে। সব হয়েছে তার জন্য, তার বোকামির জন্য। সে যদি সকাল সকাল এই বোকামিটা না করতো তাহলে ছেলেটাকে এখন ঝামেলায় পড়তে হতো না। পূর্বাশা অপরাধীর মতো কণ্ঠেই বলল, মাফ করবেন এই সকাল সকাল আপনাকে ঝামেলায় ফেলার জন্য। আমার জন্যই আপনার এই ভোরবেলা এত ঝামেলা পোহাতে হলো। পূর্বাশার কথাই থমকে দাঁড়ালো জ্যান, বলল, একদম ঠিক বলেছেন। সকাল সকাল আপনি এত সুন্দর একটা পদক্ষেপ না নিলে আমি এবং আমার রুমমেটরা একটু শান্তিতে ঘুমাতে পারতাম না। নিজে ঘুমালেন আর না আমাদের ঘুমাতে দিলেন। এরপর থেকে আর এমন কোনো কাজ কখনো করবেন না। কথাটা বলেই জ্যান আবার হাঁটা ধরল সামনের দিকে। চোখ দুটো ছলছল করে উঠল পূর্বাশার। এই লোকটা এভাবে বলতে পারলো তাকে? সমস্যা পড়েছিল, কল করে একটু সাহায্যই তো চেয়েছে শুধু। আর একজন মানুষ হিসেবে অন্য একজন মানুষকে সাহায্য করা আমাদের কর্তব্য। আর এ কিনা একটু সাহায্যের বিনিময়ে এভাবে বলছে। নিহাত বিপদে পড়েছে বলে এর সাথে যেতে হচ্ছে, নয়তো কিছুতেই এর মুখ দর্শন করতো না সে। মুখের সামনে থেকে খাবারটা নামিয়ে নিল পূর্বাশা। এই ছেলেটা দেওয়া খাবার সে খাবে না, কিছুতেই না। এর কথাতেই এর দেওয়া খাবার খাওয়ার রুচিবোধ মরে গেছে তার। ছেলেটার চক্ষুর আড়াল হলেই খাবারটা ছুঁড়ে ফেলবে ডাস্টবিনে। সে তো আর এই ছেলেটার মতো নাকুচু নয় যে সামনাসামনি কিছু একটা করে কষ্ট দিবে কাউকে। সে লোকচক্ষুর আড়ালে গিয়ে ঝাল মেটাবে তার উপর। হাঁটতে হাঁটতেই হঠাৎ আবার থমকে দাঁড়ালো জ্যান। ঘুরে তাকালো পূর্বাশার পানে, বলল, খাবারটা ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করছেন নাকি? এসব বাচ্চামো চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনাকে আমি মাথা মোটা ভেবেছিলাম, তবে এতটাও নয়। পূর্বাশা গোল গোল চোখে তাকালো জায়নের পানে। সে মাথা মোটা? এত বড় অপমান তাকে? তবে হ্যাঁ,
যে মনে মনে খাবার ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল তাই ছেলেটা জানলো কিভাবে? ছেলেটা কোনো জাদু টাদু জানে নাকি মানুষের মন পড়তে পারে? সবই দুটোর একটা। পূর্বাশাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তপ্ত নিঃশ্বাস ফেল জ্যান। বলল, আপনি জানেন পৃথিবীতে প্রতিদিন কত কত হাজার মানুষ পেটের ক্ষুধার যন্ত্রণায় ধুকে ধুকে কঙ্কাল হয়ে যাচ্ছে? হ্যাঁ, আফ্রিকার দেশগুলোতে মানুষ মাটি খেয়ে বেঁচে থাকে। আফ্রিকা বাদ দিন, আপনার দেশের রাস্তাতে বের হলেই দেখবেন ছোট ছোট বাচ্চারা ছুটে আসবে আপনার দিকে আর করুণভাবে হাত পেতে বলবে, আপা 2টা টাকা দেন, 2 দিন ধরে কিছু খাই নাই। আমরা অনেক সময় দেই, আবার অনেক সময় দেইও না, ভাবি ওরা হয়তো মিথ্যা বলছে। হ্যাঁ, অনেকেই মিথ্যা বলে, তবে সবাই না। ওদের মধ্যে বেশিরভাগ শিশুরাই না খেয়ে থাকে, দিনে এক বেলাও খাবার পর্যন্ত পায় না। আবার হাতের ওইটুকু যে খাবার রয়েছে, ঠিক ওইটুকু খাবারের জন্য দেখবেন রাতের আধারে রাস্তার কুকুরগুলোর সাথে মানুষও ডাস্টবিনের ময়লা খুঁজছে যদি একটু খাবার পেয়ে যায়। আর আপনি কিনা সেই খাবার পেয়েও ফেলে দিতে চাইছেন শুধুমাত্র কোনো এক তুচ্ছ মানবের উপর ক্ষোভ প্রকাশ করতে। হ্যাঁ, একটু থামলো জ্যান, আবার বলল, আপনি আমার উপর ক্ষোভ প্রকাশ করার জন্য এই খাবারটা ফেলে দিবেন, তারপর নিজের টাকা দিয়ে আবার খাবার কিনে খাবেন। না খেয়ে তো আর থাকতে পারবেন না। আপনার টাকা যদি একটু বেশি হয়ে থাকে তবে এক কাজ করুন, আমার উপর অযথা ক্ষোভ প্রকাশ করতে খাবার না ফেলে এই খাবারটা আপনি খেয়ে ফেলুন। আর যে টাকাটা দিয়ে এরপর আবার খাবার কেনার পরিকল্পনা করছিলেন না, ওইটা জমিয়ে রাখুন। কখনো কোনো দুর্ধস্থ অসহায় মানুষকে দেখলে ওই টাকাটা দিয়ে তাকে সাহায্য করবেন। পূর্বাশা মাথা নিচু করলো, হাতের খাবারগুলোর দিকে তাকালো সে। জ্যানের কথাগুলো যেন মন ছুঁয়ে গেল তার। সত্যি তো, এভাবে তো সে কখনো ভেবে দেখেনি। এই খাবারগুলোই কিনা তারা প্রতিনিয়ত না ভেবে অপচয় করে। লোকটাকে ঠিক যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয়। পূর্বাশা হাতের খাবারগুলো তুলে ধরল মুখের কাছে, আবারও খাবার খাওয়া শুরু করলো সে। কলেজ পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগলো না তাদের। কিছুক্ষণ পরই জ্যান আর পূর্বাশা এসে পৌঁছালো পূর্বাশার হোস্টেলের সম্মুখে। পূর্বাশা জ্যানের পানে তাকালো, ভদ্রতার খাতিরে বিদায় নিতে চাইলো তার থেকে, কিন্তু সেই সুযোগ আর দিল না ওই নাকুচু ছেলেটা। হোস্টেল সম্মুখে আসতে কিছু না বলে চলে গেল সে। তপ্ত নিঃশ্বাস ফেলল পূর্বাশা। এর কাছ থেকে অবশ্য কোনো কিছু আশা করাই বোকামি। তার মধ্যে এই ছেলেটা যে তাকে এই সাত সকালে সাহায্য করেছে সেটাই অনেক। বেলা গড়িয়েছে কিছুটা, যদিও সময়টা এখনো সকালেই থমকে রয়েছে, দুপুরে গড়ায়নি এখনো, তবে সূর্যটা বেশ উজ্জ্বলভাবে জায়গা করে নিয়েছে আকাশে। গতকালের মতো আজও পূর্বাশা আর বাকিরা সবাই মিলিটারি পোশাকে উপস্থিত হয়েছে কলেজ মাঠে। ঠাটা রৌদ্রের মধ্যে লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে সবাইকে। আজ অবশ্য পূর্বাশা সব কিছুর জন্য একদম প্রস্তুত হয়েই এসেছে। আজ আর কোনো অজ্ঞান হওয়া বা ঝামেলা করা যাবে না। মিলিটারি পোশাকের পকেটে ভরে রুটি নিয়ে এসেছে। প্রশিক্ষণের ফাঁকে ক্লান্ত লাগলে বা ক্ষুধা লাগলে রুটি আর পানি খাবে, তাহলে আবার ফিট হয়ে যাবে আবার। কিন্তু সে সুখ বুঝে আর সইল না পূর্বাশার কপালে। প্রশিক্ষণ শুরু হওয়ার আগেই প্রধান প্রশিক্ষক বলল, প্রশিক্ষণের সময় মোবাইল, খাবার বা অন্য কিছু নিজের সাথে রাখার নিয়ম নেই। কারো কাছে কিছু থাকলে এক করে নিজ দায়িত্ব আমাদের কাছে জমা রাখুন। চমকে উঠল পূর্বাশা। কই, কাল তো এমন কিছু জিজ্ঞেস করলো না বা চাইলো না, তাহলে আজ কেন? কাল হয়তো প্রথম দিন ছিল, প্রশিক্ষণের থেকে পরিচিত পূর্ব বেশি ছিল তাই চায়নি। তাই বলে আজ চাইবে না? সে তার কাছে রাখা খাবার কিছুতেই দিবে না। তারপর যদি কালকের মতো অসুস্থ হয়ে পড়ে আবারও মাঠের মধ্যে সবার সম্মুখে লজ্জায় পড়তে হবে। আবার সবাই ভাববে মেয়েটা রোজ রোজ অসুস্থ হয়ে পড়ে। প্রশিক্ষণ মাঠে অবস্থানরত যার কাছে যা ছিল সবাই জমা দিল প্রশিক্ষকের কাছে, শুধুমাত্র পূর্বাশাই দিল না। পকেটে খাবার নিয়ে ঠাই দাঁড়িয়ে রইল সে। প্রধান প্রশিক্ষক সবার দিকে তাকিয়ে আবার বলল, আশা করছি আপনাদের যার কাছে যা ছিল সবটা জমা রেখেছেন। এরপর যদি কারো কাছে কিছু পাওয়া যায় তবে কিন্তু শাস্তি পেতে হবে। প্রধান প্রশিক্ষকের কথা শেষ হতেই জ্যান হেঁটে গিয়ে দাঁড়ালো পূর্বাশার পাশে, শক্ত কণ্ঠে বলল, খাবারটা বের করুন। চমকে উঠল পূর্বাশা। তার কাছে যে খাবার জ্যান জানলো কিভাবে? না, নিজেকে বাঁচাতে হবে, তাকে নয়তো শাস্তি পেতে হবে আবার। আমতা আমতা শুরু করলো পূর্বাশা, তুতলিয়ে বলল, কিসের খাবার? আমার কাছে কোনো খাবার নেই, কোথাও ভুল হচ্ছে আপনার। জ্যান কণ্ঠটা কিছুটা খাদে নামালো, অতঃপর বলল, সকালে 2 বার খেয়েছেন,
তারপর আবার পকেটে খাবার লুকিয়ে এনেছেন। এমনি এত খান তারপরেও তো মোটা হওয়ার নামগন্ধ দেখছি না। হ্যাঁ, কথাটুকু শেষ করে পরক্ষণেই কণ্ঠ আবার শক্ত করলো জ্যান, ধমকের স্বরে পড়ল। আপনার পকেট থেকে খাবার বের করুন তাড়াতাড়ি। জায়নের হঠাৎ ধমকে কেঁপে উঠল পূর্বাশা। বুঝলো এবার আর রক্ষে নেই তার কাছে খাবার আছে যখন জেনে গিয়েছে, এই লোকটা তখন এই খাবার সে নিয়েই ছাড়বে। ভয়ে ভয়ে পকেট থেকে খাবারটা বের করলো পূর্বাশা, দিল জায়নের হাতে। জায়ন খাবার হাতে পেয়েই আদেশের সুরে পড়ল। খাবার এনে পকেটে লুকিয়ে রাখার অপরাধে আগামী 1 ঘন্টা মাঠের ঘাস তুলবেন আপনি। আখি পল্লব ভারী হলো পূর্বাশার। এখন তাকে এই মাঠের ঘাস তুলতে হবে। সে বেশ বুঝতে পারছে জায়ন ইচ্ছে করে করেছে সব, নয়তো যেহেতু সে জানতো যে তার কাছে খাবার আছে, আগে এসেই নিতে পারত। প্রধান প্রশিক্ষক শাস্তির ঘোষণা দেওয়ার পর নিবে কেন? তাকে শাস্তি দেওয়ার জন্যই এই নাকুচু ছেলেটা এই কাজ করেছে। এই ছেলেটার সাথে তার কিসের শত্রুতা জানেনি, কিন্তু ছেলেটা সর্বদা তাকে শাস্তি দেওয়ার আর বিপদে ফেলার পায়তারা করে। কিঞ্চিত সময় নিল জায়ন, পূর্বাশার পানে তাকিয়ে বলে, লাইন থেকে বেরিয়ে ঘাস তোলা শুরু করুন। পূর্বাশা বেরোলো না লাইন থেকে। মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রইল সে। কেমন লজ্জা লাগছে সবার সামনে তার। এত বড় মেয়ে হয়েও কিনা এভাবে ধমক খাচ্ছে আর শাস্তি নিচ্ছে। সাথে যদি আরো কেউ থাকতো তার শাস্তির ভাগিদার, তাহলে হয়তো এত লজ্জা লাগতো না। কিন্তু পুরো মাঠের এতগুলো শিক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র সে একা শাস্তি পেয়েছে। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? কিছুটা সময় অতিবাহিত হলো। লাইন থেকে পূর্বাশার বের হওয়ার কোনো সম্ভাবনা দেখল না জ্যান। আবারও ধমকে উঠল সে, বলল, কে বলেছে শুনতে পাননি? দ্রুত নিজের কাজে লেগে পড়ুন। কেঁপে উঠল মেয়েটা। ছলো ছলো নয়নেই লাইন ছেড়ে বেরিয়ে পড়ল সে। মাঠের এক কোণে গিয়ে ছোট ছোট ঘাস তোলা শুরু করলো সে। এছাড়া উপায় আছে কি কোনো? না চাইতেও চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল পূর্বাশার। হাতের উল্টো পিঠে চোখ মুছে আবার ঘাস তোলা শুরু করলো সে। খানিক সময় পর শুরু হলো শিক্ষার্থীদের মিলিটারি প্রশিক্ষণ। ঘাস তুলতে তুলতেই পূর্বাশা ঘাস ঘুরিয়ে তাকালো সেদিকে। দেখলো সবাই পায়ের মধ্যে থেকে হাত নিয়ে ব্যাঙের মতো লাফ দিচ্ছে পুরো মাঠ জুড়ে। অনেকে লাফাতে লাফাতে চিৎকার হয়ে পড়ছে, আবারও উঠে দৌড় লাগাচ্ছে। অবাক হলো পূর্বাশা। জায়ন তাকে ঘাস তুলতে না দিলে তাকেও তো কড়া রোদে ওদের মতো ওই ব্যাঙের মতো লাফ দিতে হতো এত বড় মাঠ জুড়ে। নিমিষে সকল মন খারাপেরা আর কান্নারা যেন বিদায় নিল তাকে ছেড়ে। মনে মনে সে কৃতজ্ঞ হলো জায়নের প্রতি। এই তীব্র রোদে ওই ব্যাঙের লাখের থেকে তো এই ঘাস তোলা ঢের ভালো। এমনিও মাঠে ঘাস নেই বেশি। মাঠের বেশিরভাগ অংশই ইট পাথর আর কংক্রিটে গড়া। ছেলেটা ওর খারাপ করতে গিয়ে যাক শেষ পর্যন্ত ভালোই করে দিল। তাকে শাস্তি দিতে গিয়ে কিছুই পারল না। মনে মনে জায়নকে ভেঙচি কাটল পূর্বাশা। মেয়েটা ঘাস তোলার মধ্যেখানে সেদিকে এগিয়ে গেল জায়ন। পূর্বাশা ফিরেও তাকালো না তার পানে। নিজ মনে ঘাস তুলছে সে। ভুরু কুচকালো জায়ন। নিজের পা উঁচিয়ে এদিক ওদিকের ঘাস দেখিয়ে দেখিয়ে পড়ল, এখান থেকে তুলুন। পূর্বাশা দাঁতে দাঁত চাপলো। নিঃশব্দে জায়নের দেখানো ঘাসগুলো তুলতে শুরু করলো। জায়ন তাকালো পূর্বাশার পানে, বলল, ওভাবে দাঁতে দাঁত চাপবেন না, দাঁতগুলো ভেঙে যেতে পারে। এমনিতেই তো কালো, দৈহিক পরানো তেমন ভালো নয়, উচ্চতাও ছোটখাটো, তারপর যদি আবার না থাকে দাঁত, তাহলে তো কারো কাছে পাত্তাই পাবেন না। বিয়ে না করে সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে। এইটুকু বলে থামলো জায়ন। আখি পলক ভারী হলো পূর্বাশার। পুরনো কষ্টগুলো যেন মাথা চাড়া দিয়ে উঠল আবারও। সে তো এখানে এসে সবার ভালো ব্যবহার পেয়ে নিজের অতীত, নিজের চেহারা, নক্ষত্রকে নক্ষত্রের বলা কথাগুলো, সমাজের তিরস্কার সবটা ভুলেই বসেছিল প্রায়। যাক, এই ছেলেটা তবুও তাকে মনে করিয়ে দিল সবটা, বুঝিয়ে দিল তার মতো মেয়েকে সব ভুলে খুশি থাকতে নেই। কুৎসিতদের সুখে থাকার, খুশি থাকার অধিকার নেই কোনো। তাদের জন্মই হয়েছে সমাজের তিরস্কার, মানুষের বিষাক্ত বাক্যবান সহ্যের জন্য। পূর্বাশার তাকালো না জায়নের পানে, টাটু শব্দ করলো না কোনো। নিচের দিকে তাকিয়ে ঘাসগুলো তুলতে শুরু করলো। জায়ন কিছুক্ষণ সময় দাঁড়িয়ে রইল, শীতল দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো মেয়েটাকে, অতঃপর নিঃশব্দেই প্রস্থান করলো। সময় গড়িয়েছে। সকালের নরম সূর্যটা বিদায় নিয়ে দেখা দিয়েছে দুপুরের তেজস্বী সূর্যটা। চারিদিক কেমন উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে। দেখতে দেখতে দুপুরের খাওয়ার সময়ও হয়ে এসেছে। প্রশিক্ষণে বিরতি দিয়ে খাওয়ার জন্য সময় দেওয়া হয়েছে সবাইকে। একে একে সবাই ক্যান্টিনে গেল খেতে। পূর্বাশাও গেল হাত মুখ ধুয়ে ক্যান্টিনে চলে এলো।
ক্ষুধা লেগেছে ভীষণ। মাঠের মধ্যে বসে বসে এতক্ষণ ঘাস তুলতে তুলতে কোমর যেন ব্যথা হয়ে গেছে। পূর্বাশা নিজের খাওয়ার মতো কিছু খাবার নিয়ে বসলো সেনজয় ওদের সাথেই। তবে আজ আর সে ভুল করেনি। আজ চপস্টিকের বদলে চামচই নিয়েছে। চামচ দিয়ে একটু শান্তিতে খেতে শুরু করলো মেয়েটা। পেট শান্তি তো জগৎ শান্তি। এই মুহূর্তে তার পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে। 2-3 চামচ খাবার খেতেই পূর্বাশা হঠাৎই খেয়াল করলো কিছু মেয়ে এসে দাঁড়িয়েছে তার পাশে। কালো খাওয়ার সময় দেখিয়েছিল এই মেয়েগুলোকে তার দিকে তাকিয়ে কিছু বলতে আর হাসতে। হয়তো প্রথম দিন ছিল বলে কাছে আসেনি, আজই এসেছে। তবে তাদের সাথে আগ বাড়িয়ে কথা বলল না পূর্বাশা। এমনি চাপা স্বভাবের সে, নিজে থেকে কারোর সাথে পরিচিত হতে পারে না। নতুন মানুষের সাথে তো নয়, ভিতরে ভিতরে কেমন একটা অস্বস্তি কাজ করে তার। এই যেমন এখন এই মেয়েগুলো এসে পাশে দাঁড়িয়েছে, তাতে কেমন অস্বস্তি লাগছে। নিজের মনের মধ্যে হীনমন্যতাই ভুগছে। এরা আবার তাকে তিরস্কার করবে না তো? এরা তাকে অপমান করবে না তো? তার শারীরিক কাঠামো, চেহারা, গায়ের রং নিয়ে কথা বলবে না তো? নানান ধরনের চিন্তায় জর্জরিত হয়ে পড়েছে মেয়েটা। পূর্বাশার ভাবনার মধ্যেই তার পাশে একটি মেয়ে ইংরেজি বাক্যে বলল, তুমি কি বিদেশি? পূর্বাশা মাথা তুলে তাকালো তাদের পানে, বলতে চাইলো কিন্তু পারল না। তার আগেই তাদের ভিতর থেকে আরেকটা মেয়ে কেমন নাক চিটকে পড়ল। আরে গায়ের রং দেখে বুঝছিস না এরা আফ্রিকান, ওই যে বলে নিগ্রো নিগ্রো। সাথে সাথে একযোগে হেসে উঠল সবাই। হাসি থামিয়ে অন্য একটা মেয়ে বলে উঠল, আরে না না, এটা নিগ্রো না, নিগ্রোদের উচ্চতা অনেক বেশি হয়, এ তো তাও নেই। পূর্বাশের চোখ জোড়া ছলছল করে উঠল। সে কালো জানে, কিন্তু নিগ্রোদের মতো অতটা কালো নয় সে। যদি নিগ্রোদের মতো কালো হতো তা তো বা কি হতো? নিগ্রোরা কি মানুষ নয়? তাদের কি হৃদয় নেই? অবশ্য তারাও মানুষ, তারাও আমাদের মতো রক্ত মাংসে গড়া। তাদেরও সুখ, দুঃখ, হাসি, কান্না আছে। আমরা একজন কালো মানুষকে তিরস্কার করতে গেলে নিগ্রোদের কথা তুলে তিরস্কার করি, যেটা একজন মানুষ হিসেবে চরম নিন্দনীয়। তবে তা বোঝার বোধবুদ্ধি কোথায় আমাদের? পূর্বাশা আজ আর কিছু বুঝুক বা না বুঝুক, একটা বিষয় পরিষ্কারভাবে বুঝেছে যে কোনো দেশ, জাতি কিংবা সম্প্রদায়ের সকল মানুষ ভালো হয় না। সব স্থানেই ভালো খারাপ দুটো মিলেই হয়, তবে একটু কম একটু বেশি। এই যেমন তাদের দেশে গায়ের রংটা খাটো, শুকনা, মোটা এসব খুব বেশি ম্যাটার করলেও এই দেশগুলোতে অতটা ম্যাটার করে না। তবে এমন নয় যে একদম করে না, অবশ্যই করে, তবে পরিমাণে কম। হয়তো এসব দেশে আধুনিকতার দিক থেকে একটু বেশি এগিয়েছে বলে এসব দিকগুলো একটু বেশি এগিয়েছে। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো পূর্বাশার। মেয়েগুলোর হাসাহাসিতে আর খাওয়ার ইচ্ছাটাই যেন মরে গেল। একটু আগেও পেটেও ক্ষুধা অনুভব করলো, এখন আর অনুভব হচ্ছে না সেই ক্ষুধা। প্লেট নিয়ে উঠে দাঁড়ালো সে, চলে যেতে চাইলো, কিন্তু এরই মধ্যে কোথা থেকে হুট করে এসে জ্যান প্লেটের খাবার নিয়ে পড়লো ওই হাস্যরত মেয়েগুলোর উপর। প্লেটে থাকা খাবারগুলো সব পড়লো মেয়েগুলোর উপর। দূরে সরে গেল জ্যান, অপরাধীর কণ্ঠে বলল, সরি, আসলে একটু তাড়াহুড়ো ছিল তো, আর এই জন্যই খেয়াল করিনি, মাফ করবেন। একে তো জ্যান তাদের একজন প্রশিক্ষক, তার উপর ক্লাস টপার, আবার এত হ্যান্ডসাম। মেয়েগুলো যেন মিয়ে গেল, বলতে পারলো না কিছুই। শুধুমাত্র সকলের ভিতর থেকে একটা মেয়ে লাজুক কণ্ঠে জবাব দিল, ইটস ওকে, আমরা কিছু মনে করিনি, আপনি মাপ চেয়ে আমাদের লজ্জা দিবেন না। জ্যান ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পূর্বাশের পানে, অতঃপর আবার মেয়েগুলোর দিকে তাকিয়ে হালকা হেসে পড়ল, আপনাদের টেবিল তো সম্ভবত এখানে নয়, আপনারা এখানে কি করছেন? মেয়েগুলো অপ্রস্তুত হলো বেশ, অপ্রস্তুত ভঙ্গিতেই পড়ল, একটু পরিচিতি হতে এসেছিলাম আর কি। হ্যাঁ যাচ্ছি আমাদের টেবিলে। কথাটা বলে মেয়েগুলো তড়িঘড়ি কেটে পড়ল। জ্যান এবার তাকালো পূর্বাশের পানে, তার হাতে ধরে রাখা খাবারের প্লেটটা কেড়ে নিল মুহূর্তেই। শক্ত কণ্ঠে পড়ল, যে কথা বলতে পারে না তার খাওয়ারও দরকার নেই কোনো। পূর্বাশা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কে বলেছে সে কথা বলতে পারে না? সে কথা বলতে পারে তো। নিজের গলা পরীক্ষা করার জন্য সে ডাক দিল সেনজয়কে, বলল, সেনজয়। এই যে সে কথা বলতে পারলো, গলা থেকে স্বর বের হলো তো। রাতের আধার ঘনিয়েছে, কৃত্রিম সোডিয়ামের আলোয় আলোকিত হয়ে উঠেছে চারপাশটা। পূর্বাশা প্রশিক্ষণ থেকে ফিরে শুয়ে আছে নিজ বিছানায়, দৃষ্টি তার মাথার উপরে ছাদের দিকে। শুভ্র রঙে রঙহীনভাবে রাঙানো হয়েছে সেখানটা। এদেশের সাদাকেই নাকি পবিত্র মনে করা হয়। তাচ্ছিলের হাসি হাসলো পূর্বাশা, তার জীবনে কোনো রঙের অস্তিত্ব নেই যে, হোক তা ওই বর্ণহীন রং সাদা।
তার জীবনে অস্তিত্ব থাকলে শুধুমাত্র অস্তিত্ব আছে ওই অন্ধকারের কালো রং। অবশ্য তার জীবনের অন্ধকারকে কালো রঙের সাথে তুলনা করাটা ঠিক মানানসই নয়। তার জীবনের কালো রংটা তো ওই মহাকাশে অবস্থানরত কৃষ্ণ গহ্বরের মতো, যা শুষে নেয় তার সকল হাসি, আনন্দ রং। আজ যেন কেন পূর্বাশা নক্ষত্রের কথা ভীষণ মনে পড়ছে। ইচ্ছে করছে ওই মানুষটার কণ্ঠস্বরটা একবারের জন্য হলেও শুনতে, কিন্তু সে অধিকার তার নেই। তখনই তপ্ত নিঃশ্বাস ফেলল পূর্বাশা। বালিশের পাশে রাখা মোবাইলটা বেজে উঠল প্রবল ধ্বনি তুলে। হাত বাড়িয়ে মোবাইলটা হাতে নিল মেয়েটি। মোবাইলের স্ক্রিনে দেখতে পেল তিশামের জলজলে নামটা। পূর্বাশা ধরল কলটা। মোবাইলটা কানের কাছে ধরতেই ওপাশ থেকে কণ্ঠস্বর পাওয়া গেল তিশামের। বলল, বাইরে আয়। আসছি। কল কাটলো পূর্বাশা। পরনে ঢোলাঢালি টি শার্ট আর প্লাজোর উপরে একটা ওড়না চাপিয়ে বেরিয়ে এলো সে বাইরে। দেখতে পেল তিশামকে। তার পাশে অবশ্য জায়ানও দাঁড়িয়ে রয়েছে। জায়ানকে দেখেই দৃষ্টি নত করলো পূর্বাশা। এগিয়ে গেল তিশামের পানে। বলল, কেমন আছো তিশাম ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তিশাম নিজের হাতে ধরে থাকা একটা প্যাকেট বাড়িয়ে দিল পূর্বাশার পানে। বলল, এটা তোর, খেয়ে দিস। শুনলাম খাওয়া দাওয়া ঠিকভাবে করিস না। তিশামের কথায় কিছুটা অবাক হলো পূর্বাশা। অবাক কণ্ঠেই বলল, তোমাকে কে বললো? যা। কথাটা আর সম্পূর্ণ করতে পারল না তিশাম। তার আগেই আহ করে ব্যথিত ধ্বনি তুলে লাফিয়ে উঠল সে। জান পিছন থেকে চিমটি কেটেছে তিশামের, যে চিমটি সুরে নেচে উঠেছে ছেলেটা। তিশামকে লাফিয়ে উঠতে দেখে ব্যস্ত হলো পূর্বাশা। বলল, কি হলো ভাইয়া? তিশাম তাকালো জায়নের পানে। জায়নের তীক্ষ্ণ দৃষ্টির কাছে চুপসে গেল ছেলেটা। মিনমিনে কণ্ঠে বলল, কিছু না। জায়ন এবার দৃষ্টি সরল তিশামের দিক থেকে তাকালো পূর্বাশার পানে। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সে বলল, বাংলাদেশ থেকে আসতে না আসতেই দেখছি তোর বোনের শরীরে আধুনিকের ছোঁয়া লেগে গিয়েছে। 1 মাস যেতে না যেতেই পোশাক 3 পিস থেকে একদম টি শার্টে নেমেছে। 1 বছর গেলে কি হবে কে জানে। জানের কথাটা ঠিক পছন্দ হলো না তিশামের। মৃদুস্বরে ধমকে উঠল সে। বলল, জায়ান। পূর্বাশার সম্মুখে আর দাঁড়াতে চাইল না তিশাম। আবার এই জান কি বলতে কি বলে ফেলবে, তারপর কষ্ট পাবে মেয়েটা। এমনি মেয়েটার জীবনে কষ্ট, তিরস্কারের কমতি নেই। তার থেকে এখন এখান থেকে চলে যাওয়া শ্রেয়। তিশাম তাকালো পূর্বাশার পানে। বলল, খেয়ে নিস তাড়াতাড়ি, এখন আসি আমরা। কথাটা বলে চলে গেল তারা। তপ্ত নিঃশ্বাস পেল পূর্বাশা। সে আর গেল না ভিতরে। মনটা ভালো লাগছে না একটু। হাতে খাবারের প্যাকেটটা নিয়েই আনমনে হাঁটা শুরু করলো সে। হাঁটতে হাঁটতে চলে এলো কলেজের মাঠের ভিতরের দিকটাই। এই রাতের বেলাতেও কৃত্রিম আলোর ঝলকানিতে চারিদিকে বেশ উজ্জ্বল দেখাচ্ছে। বেশ অন্যরকম উজ্জ্বল আলোর ব্যবস্থা থাকায় এখানে যেন এখনো দিনের আলোর মতোই চমৎকারভাবে সকল কর্মকাণ্ড সম্পূর্ণ করা সম্ভব। পূর্বাশা খুঁটিয়ে খুঁটিয়ে রাতের মাঠটা প্রদর্শন করতে করতে সম্মুখে হাঁটছিল। হঠাৎ কোথা থেকে একটা সাইকেল এসে লাগিয়ে দিল তার গায়ে। ছিটকে মাটিতে পড়ল মেয়েটা। ব্যথিত ধ্বনি তুলো কণ্ঠে। সাথে সাথে সাইকেলটাও থামিয়ে দিল সাইকেল চালক। অস্থির ভঙ্গিতে সে নেমে এলো সাইকেল থেকে। পূর্বাশার পানে তাকিয়ে চাইনিজ ভাষাতেই সে বলল, আপনি ঠিক আছেন? সম্মুখে কারোর কণ্ঠস্বর শুনে মাথা তুলে তার পানে তাকালো পূর্বাশা। চোখের সম্মুখে দৃশ্যমান হলো ছোট চোখের ফর্সা লম্বাটে গড়নের এক চাইনিজ সুদর্শন যুবক। তবে তার ভাষা বুঝলো না কিছুই, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল যুবকের পানে। যুবক বোধহয় বুঝতে পারলো পূর্বাশার মনের কথা, অথবা মেয়েটার চেহারা দেখে সে বুঝে নিয়েছে মেয়েটা ভিনদেশী। এবার সে ইংরেজিতেই বলল, আপনি ঠিক আছেন? পূর্বাশা এবার বুঝলো যুবকের কথা। সে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ ঠিক আছি আমি। কথাটুকু বলে পূর্বাশা একে একাই ওঠার চেষ্টা করলো, কিন্তু যুবকের চিন্তিত ভঙ্গি ঠিক হলো না। হন্তদন্ত হয়ে সে হাত বাড়িয়ে দিল পূর্বাশার পানে। অপরাধীর স্বরে বলল, সরি, আমি আসলে খেয়াল করিনি। ভেবেছিলাম রাতের বেলায় মাঠে তো আর কেউ আসবে না, তাই চারিদিকে খেয়াল না করেই সাইকেল চালাচ্ছিলাম। পূর্বাশা ধরল না যুবকের হাতটা। নিজে ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। ঠোঁট টেনে একটু হাসার চেষ্টা করে যুবককে অভয় দিয়ে বলল, সমস্যা নেই, ঠিক আছে। কথাটুকু শেষ করে পা টেনে টেনে সামনের দিকে হাঁটা ধরল পূর্বাশা। যুবক আবার এগিয়ে এলো পূর্বাশার কাছে। বলল, আপনি তো পা টেনে টেনে হাঁটছেন, নিশ্চয়ই পায়ে ব্যথা পেয়েছেন। তাচ্ছিলের হাসি হাসলো পূর্বাশা। বাংলাতেই বলল, আমার মনের ব্যথার কাছে এ ব্যথা যে কিছুই নয়, নিতান্তই। যুবক বুঝলো না পূর্বাশার ভাষা। মাথা চুলকে সে ইংরেজি বাক্য বলল,
কিছু কি বললেন? মৃদু হাসলো পূর্বাশা, বলল। না। বলে এবার হাঁটা ধরলো মেয়েটা। ছেলেটা তার পিছু পিছু হাঁটা ধরলো। অপরাধীর কণ্ঠে আবার বলল, আপনি নিশ্চয়ই নিজের ব্যথার কথা বলতে লজ্জা পাচ্ছেন। সত্যি আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। এতবার সরি বলার কিছুই হয়নি, আমি ঠিক আছি। আপনি বরং আপনার সাইকেলটা দেখুন ঠিক আছে কিনা। কথাটুকু সম্পূর্ণ করে একটু দ্রুত বেগে পা টেনে টেনে হেঁটে হোস্টেলের দিকে চলে গেল সে। পূর্বাশে চলে যেতেই যুবকটিও এলো তার সাইকেলের কাছে। হঠাৎ মাঠের মধ্যে খেয়াল করলো একটা খাবারের প্যাকেট পড়ে থাকতে। হয়তো একটু আগে অ্যাক্সিডেন্ট হওয়া মেয়েটার খাবার এগুলো। যুবকটি দ্রুত খাবার প্যাকেটটা হাতে তুলে নিল। দৌড়ে গেল পূর্বাশাকে খুঁজতে, কিন্তু পেল না। হতাশ হয়ে ফিরে এলো সে। ভোরের আলো ফুটেছে, চারিদিকে সূর্যের উজ্জ্বল আলোয় ভরে উঠেছে। রাতের নিস্তব্ধতায় ঘেরা শহরটাও যেন কোলাহলে ভরে উঠেছে। প্রাণ ফিরে পেয়েছে যেন নিজস্বতায়। প্রশিক্ষণের সময় হতেই পূর্বাশা সুজা ওদের সাথেই মিলিটারি পোশাকে পা টেনে টেনে বেরিয়ে এলো হোস্টেলের বাইরে। পূর্বাশার পায়ের অবস্থা দেখে চিন্তিত হলো সেনজে, সুজা এবং জেফি তিনজনই। জেফি একটু চিন্তিত কণ্ঠেই বলল, তুমি পারবে তো প্রশিক্ষণ দিতে? জেফির কথার মধ্যেই সুজা বলল, নয়তো আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে তোমাকে ছুটি আনিয়ে দেই। তপ্ত নিঃশ্বাস ফেলল পূর্বাশা, দৃঢ় কণ্ঠে বলল, আমি পারবো। কথাটা বলে সামনের দিকে তাকাতেই হঠাৎ তার সামনে দৃশ্যমান একটা খাবারের প্যাকেট। চমকে উঠল পূর্বাশা। খাবারের প্যাকেটটাকে ধরে রাখা বলিষ্ঠ হাতটা অনুসরণ করে তাকালো পাশে। কি, এ তো কালকে রাতে সেই ছেলেটা যার জন্য তার পায়ের এখন এই অবস্থা। সে খাবারের প্যাকেট নিয়ে এখানে কি করছে? পূর্বাশাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে যুবকটি বলল, কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আপনার জন্য। আপনার এতক্ষণে বের হওয়ার সময় হলো? যুবকটির কথা শুনে পূর্বাশা যেন অবাক না হয়ে আর পারল না। অবাক সুরে সে বলল, আপনি? ছেলেটা হাসলো একটু, নিজের পরিচয় দিয়ে বলল, আমি লিন ইয়ান। কাল রাতে আপনার উপরে যে সাইকেল নামক দানব চালিয়েছিলাম সেই আমি। হ্যাঁ চিনেছি, কিন্তু আপনি খাবার নিয়ে এভাবে এখানে? ইয়ান মাথা চুলকালো, কাচুমাচু করে বলল, আসলে কাল ভুলবশত আপনার খাবার ফেলে এসেছিলেন মাঠে, তাই আর কি। কিন্তু আপনার দেওয়া খাবার আমি নিতে পারবো না। এটা তো এক প্রকার আপনার খাবারই। কালকের রাতের খাবারটা বাসি হয়ে গিয়েছিল বলে নতুন করে কিনেছি শুধু। প্লিজ না করবেন না আপনি। পূর্বাশা মুগ্ধ হলো যুবকটির ব্যবহারে। এই পুরুষ মানুষ, আর ওই যান নক্রত পুরুষ মানুষ। পূর্বাশার সৌজন্যসূচক হাসলো, বলল, আসলে আজ সকালে খাবার আমি খেয়ে ফেলেছি, আর খাবো দুপুরে। এই খাবারটা দুপুর পর্যন্ত রেখে দেওয়ার দরকার নেই। তার থেকে আপনি বরং এই খাবারটা রাস্তার পাশে যারা খেতে পায় না বা কোনো প্রাণী অনাহারে আছে তাদের দিয়ে দিন। আমি দিতাম, কিন্তু আমার এখন প্রশিক্ষণে যেতে হবে, তাই প্লিজ আমার হয়ে এই কাজটা আপনিই করে দিন। ইয়ান মুগ্ধ হলো পূর্বাশার কথায়, নরম কণ্ঠে বলল, আপনি খুব দয়ালু প্রকৃতির। ধন্যবাদ। কথাটুকু বলেই পূর্বাশা পা বাড়ল সম্মুখের দিকে। তাকে পিছু ডাকলো ইয়ান। থমকে দাঁড়ালো পূর্ব বাংলা। ইয়ান কিছুটা ইতস্তত কণ্ঠে শুধালো, আপনার নামটা? পূর্বাশা। এইটুকু বলেই পূর্বাশা আর দাঁড়ালো না। ওদিকে প্রশিক্ষণে দেরি হয়ে যাচ্ছে তার, তাই দ্রুত সে প্রস্থান করলো সেখান থেকে। পূর্বাশা যেতেই তার নাম উচ্চারণের যুদ্ধে নামলো ইহান। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, ফুরফুর। বেশ কিছুক্ষণ চেষ্টা করলেও সম্পূর্ণ না উচ্চারণ করতে ব্যর্থ হলো ইহান। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে উচ্চারণ করলো, ফুরভা। কিঞ্চিত সময় পরেই প্রশিক্ষণের মাঠে পৌঁছালো সবাই। প্রতিদিনের মতোই সবার সাথে লাইনে দাঁড়ালো সে। তবে আজ আর সাথে করে আনেনি কিছুই। খানিক সময় পরেই প্রশিক্ষণ শুরু হলো সকলের। আজ তাদের প্রশিক্ষণের বিষয় হলো উচ্চ লাভ। একে একে সকলে এগিয়ে যাচ্ছে লাভ দিতে। পূর্বাশা ভয় করছে ভীষণ। একে তো এই উচ্চ লাভ, দীর্ঘ লাভে স্কুল জীবনও কখনো অংশগ্রহণ করেনি। তার উপর পায়ে প্রচণ্ড ব্যথা, পাটা মচকে গেছে বোধহয়। ধীরে ধীরে যত পূর্বাশার সময় এগিয়ে আসছে ততই যেন সংকোচ ভয় গাঢ় হচ্ছে তার। পূর্বাশার ভাবনার মধ্যেই তার সময় এসে উপস্থিত হলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে দাঁড়ালো সে সম্মুখে। মেয়েটাকে খোঁড়াতে দেখেই ভুরু কুচকালো জায়ান। এর পায়ে আবার কি হয়েছে? কিছু একটা বলতে উদ্যত হলো, কিন্তু তার আগেই ভেসে এলো প্রধান প্রশিক্ষকের কণ্ঠস্বর। বেশ চড়া গলায় ইংরেজি বাক্যে সে বলল, মিস পূর্বাশা, আপনার জন্য ছুটির আবেদন করা হয়েছে। আপনি কি বিশ্রাম করুন। প্রধান প্রশিক্ষকের কথা শুনে অবাক হলো পূর্বাশা। তার জন্য আবার কে ছুটির আবেদন করলো? সে তো করেনি। ঘাড় ঘুরিয়ে সেনজে, সুজা আর জাফির দিকে তাকালো পূর্বাশা।
তারও মাথা নাড়িয়ে বুঝলো এই কাজ তাদের নয়, যেন ভুরকুচকে তাকিয়ে আছে তাদের পানে। কিন্তু কথা হলো, পূর্বাশার জন্য ছুটির আবেদন কে করলো? পূর্বাশার ভাবনের মধ্যেই তার দিকে মাঠের মধ্যে দৌড়ে এলো ইয়ান, হাঁপাতে হাঁপাতে পড়ল। সরি, আমার আপনার জন্য ছুটির আবেদন করতে একটু দেরি হয়ে গেল। জায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। পূর্বাশাও অবাক দৃষ্টিতে তাকালো ইয়ানের পানে, বলল, আপনি আমার ছুটির জন্য আবেদন করেছেন? হ্যাঁ, সকালেই দেখেছিলাম আপনি খোঁড়াতে খোঁড়াতে প্রশিক্ষণের জন্য যাচ্ছিলেন। ভুলটা তো আমার জন্য আপনার পায়ে ব্যথা পেয়েছেন, তাই একটু সাহায্য করতে চাইলাম আপনার। আর কি, এখন চলুন আমার সাথে। কোথায়? মেডিকেল সেক্টরে, ডাক্তার দেখাতে হবে আপনার। পূর্বাশা অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো, বলল, না, তার দরকার হবে না, এইটুকু ব্যথা এমনি সেরে যাবে। কতটুকু ব্যথা তা তো আপনার হাঁটা চলা দেখেই বোঝা যাচ্ছে, চলুন আমার সাথে। ইয়ানের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত মেডিকেল সেক্টরে যেতে রাজি হলো পূর্বাশা। তাছাড়া সেনজে, সুজা আর জেফিও জোর করছিল ভীষণ। পূর্বাশা নিজেই খোঁড়াতে খোঁড়াতে হাঁটা ধরল মেডিকেল সেক্টরের দিকে। ইয়ান নিজের হাত বাড়িয়ে ধরতে চাইল পূর্বাশার হাতখানা, হয়তো তাহলে মেয়েটার হাঁটতে একটু সুবিধা হবে। ইয়ান হাত বাড়িয়ে পূর্বাশার হাত ধরতে যেতেই কোথা থেকে জায়ান এসে তড়িৎ গতিতে কোলে তুলে নিল পূর্বাশাকে। হকচকিয়ে উঠল মেয়েটা, সাথে লজ্জিত হলো বেশ। মাঠের এতগুলো মানুষের মধ্যে কোলে তুলে নিল এভাবে। সবাই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তাদের পানে। ওই ছেলেটা ইয়ান, সেও কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের পানে। এর আগেও অবশ্য একদিন পূর্বাশাকে কোলে তুলে নিয়েছিল জায়ান, কিন্তু সেদিন তো সে অজ্ঞান ছিল, তাই লজ্জা বা ভয় কোনোটাই অনুভব করেনি। কিন্তু আজ তো সে পুরো সজ্ঞানে রয়েছে, লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে তার। তাছাড়া নিজের শরীরে কোনো পুরুষের স্পর্শ ঝঙ্কার তুলেছে তার প্রতিটি শিরা উপশিরায়। কেমন অস্বস্তি, জড়তা আষ্টে পিষ্টে ধরে রেখেছে তাকে। বুকের মধ্যে কেমন ঢিপ ঢিপ শব্দ হচ্ছে, মনে হচ্ছে যেন বুকটা ভেদ করে হৃৎপিণ্ডটা